আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই ভোটের ক্যারাভান নিয়ে আমাদের দীর্ঘদিন ধরেই এই যাত্রা চলছে। ডেবরা সম্পর্কে যাদের হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না তাদের জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের যে জেলা সদর মেদিনীপুর থেকে এই ডেবরার দূরত্ব মাত্র 30 কিলোমিটারের আশেপাশে। আর ঘাটাল যে সংসদীয় এলাকা রয়েছে, যার পরিচিতিটা ঘাটালের বন্যার জন্যও যেমন, আবার এই মুহূর্তে আবার দীপক অধিকারী তথা দেবের জন্যও, তার জনপ্রিয়তার খাতিরেও ঘাটালের একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে। তো এবং সেই ঘাটাল যে সংসদীয় এলাকা, তার 7টি বিধানসভার অন্যতম এই ডেবরাতেও এবার অত্যন্ত মার্কাটারি লড়াই হতে চলেছে। ডেবরা এমনিতে মূলত গ্রামীণ এলাকা। মূল যে শহুরে এবং গ্রামীণ এলাকার যদি শতাংশের বিচারে আমরা হিসেব করি তাহলে দেখতে পাওয়া যাবে প্রায় 95% গ্রামীণ এলাকা, 5% মতো 4.78% শহুরে এলাকা ডেবরায়। এবং এর পাশ দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ, এর কানেক্টিভিটি খুবই ভালো। কলকাতা হোক বা এর পাশ দিয়ে মুম্বাই বেরিয়ে গিয়েছে, যাওয়ার রাস্তা চলে গিয়েছে, ফলে এর কানেক্টিভিটি খুব ভালো। অন্যদিকে কংসাবতী শিলাবতীর মতো নদী রয়েছে যে এর পাশ দিয়ে বয়ে গিয়েছে, যে কারণে বন্যা, বাঁধ ভাঙা এই ধরনের যে বিপর্যয়, সেটাও ডেবরার মানুষকে প্রত্যেক বছরই তার জন্য ভুগতে হয়। অন্যদিকে চাষবাস, মৎস্য চাষ, গ্রামীণ কারুশিল্প, ছোট মাঝারি উদ্যোগের যে ব্যবসা, এগুলো এইখানকার মূলত অর্থনীতির মূল জায়গা। ডেবরাতে এবার যে মার্কাটারি লড়াই, সেই মার্কাটারি লড়াইয়ের প্রধান কারণ হচ্ছে একদিকে দীর্ঘ 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা হয়তো সার্বিকভাবে, কিন্তু কেন্দ্রওয়ারি কি উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেছে সেটা আমরা অবশ্যই জানবো। কিন্তু যে কেন্দ্রে যে উন্নয়নই করুক না কেন, 15 বছরের একটা প্রাতিষ্ঠানিক বিরোধিতা থাকেই। এই প্রতিষ্ঠান বিরোধিতাকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করার লড়াই। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এই কেন্দ্রেও, অন্যান্য গোটা রাজ্যের মতো এই কেন্দ্রেও জয়ের জন্য ঝাঁপিয়েছে ভারতীয় জনতা পার্টি, প্রধান বিরোধী দল। অন্যদিকে গত কয়েকটি নির্বাচনে নিজেদের শক্তি সামান্য হলেও বাড়ানোর চেষ্টা করছে বামেরা। তারা চেষ্টা করছে যাতে এই ভোটে, এই ডেবরাতেও তারা যাতে খানিকটা ভোট পেতে পারে। কংগ্রেসের গুরুত্ব রয়েছে এই কেন্দ্রে, কারণ দীর্ঘদিন আগে হলেও বাংলা কংগ্রেস থেকে এই ডেবরাতে তাদের একটা শক্তি ছিল, ফলে তারাও মনে করছে এই কেন্দ্রে তারাও একটা গুরুত্বপূর্ণ লড়াই করবে। সেক্ষেত্রে ডেবরার মানুষের চাওয়া পাওয়া কি কি ছিল, তাদের প্রত্যাশা কি পাননি বা কি পেতে চান আগামী দিনে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে ডেবরার মানুষের কথাও আমরা শুনবো। আমাদের সামনে উপস্থিত রয়েছেন ডেবরার স্থানীয় বাসিন্দারা, আর আমাদের সঙ্গে এই মঞ্চে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। আমি একদম প্রথমে দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ একদম ডান দিকে রয়েছেন আমাদের এই মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন ডেবরা বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক বিজেপির পক্ষ থেকে কাশীনাথ বসু। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, এখানকার ওয়ার্কিং প্রেসিডেন্ট অনিল শিকারিয়া, আমার ঠিক বাঁ দিকে বসে রয়েছেন তিনি। এবং একদম শেষে বসে রয়েছেন রামপ্রসাদ ভট্টাচার্য, সিপিএম এর বালিচক এরিয়া কমিটির সেক্রেটারি। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে আলোচনায় আমরা যাব, সেই আলোচনায় খুব স্বাভাবিকভাবেই ভোট, আর কিছুদিনের মধ্যেই ভোট, সেই 23 এপ্রিল ভোটের আগে এই সময় একটা চর্চা তো সব জায়গাতেই চলছে, কোন রাজনৈতিক দল রাজ্যের ক্ষমতায় আসবে। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যেহেতু বসে রয়েছি, ফলে প্রথমে একটা দেনা পাওনার হিসেব করতে চাই। একদম প্রথমেই এই ডেবরা বিধানসভা কেন্দ্রের কি পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে কি উন্নয়ন করছে বলে দাবি করছে রাজ্যের শাসক দল, এবং কি প্রত্যাশা ছিল, কি পায়নি বলছে বিরোধী রাজনৈতিক দল, সেই দেনা পাওনার হিসেবটা একদম প্রথমেই কষে নিতে চাইবো। প্রথমে শুনি বিরোধীদের বক্তব্য, তারপর তো অবশ্যই শুনবো শাসক দলের বক্তব্য। আমি একদম প্রথমে আসব কংগ্রেসের কাছে, অনিল শিকারিয়া। কি প্রত্যাশা ছিল, কি পাননি? প্রথমেই আমি কলকাতা টিভিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এবং উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের শুভেচ্ছা জানাই। শুধুমাত্র ডেবরা বলে কথাটা নয়, গোটা বাংলায় যে নির্বাচনটা হচ্ছে সর্বত্র ছবিটা একই রকম।
তৃণমূল প্রত্যাশা করছে অনুদানের রাজনীতির মাধ্যমে ভোট পেতে। এখানে কোথাও কর্মসংস্থান, কোথাও উন্নয়ন, রুজি রোজগার, চাকরি, শিল্প, কলকারখানা, বেকারদের সমস্যা, মূল্যবৃদ্ধি রোধের কোনো গল্প নেই। ওরা বলছেও না জনগণের কাছে। বিজেপির যা অবস্থা এখন, গোটা ভারতবর্ষের একই চিত্র পশ্চিমবঙ্গেও। ধর্মান্ধতা, ঘৃণা, বিদ্বেষ, বিভাজন, দাঙ্গা, এর ওপর দাঁড়িয়ে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, গত বিধানসভায় ৭৭ জন বিধায়ক দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে। আমি এই কেন্দ্রের বিষয়ে আপনার চাওয়া পাওয়া শুনতে চেয়েছি অনিল বাবু। এই কেন্দ্রে বিশেষত গোটা পশ্চিম মেদিনীপুরের সমস্ত কেন্দ্রে একই অবস্থা। যা ছিল অধঃপতন হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। 2011 থেকেই এই অবস্থাটা এখানে দাঁড়িয়ে আছে। তার আগে উন্নয়ন হয়েছিল? তার আগেও হয়নি। স্বাভাবিক না নিয়মে মানুষরা যখন কোনো জনপ্রতিনিধি বিধায়করা থাকেন এখানে, তাদের নিয়মিত যে কাজগুলো করে সেইটাকেই তারা উন্নয়ন ধরে নিয়েছে। এখন বিধায়করা যে টাকা পান সরকারের কাছ থেকে, সেইটা খরচটাকেই উন্নয়ন ভেবে নিয়েছেন। কিন্তু বিধায়কের কাজ সেটা নয়। বিধায়কের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। রাজ্যের আইন প্রণয়নের ক্ষেত্রে আইনসভার আইনসভা না, আমি একদম প্রথমে আমি এক এক করে সবকটা জায়গায় যাব। এইটা কৃষি নির্ভর এলাকা। হ্যাঁ হ্যাঁ, এখানে কৃষির কোনো উন্নতি নেই। মেদিনীপুরে একটা বিস্তীর্ণ এলাকা, তার ভিতরে ডেবরাও আছে। এখন আলু চাষিরা জর্জরিত। 100 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, 200 টাকা কুইন্টাল। সরকার বলছে 950 টাকা করে আমরা রেট বেঁধে দিয়েছি, আলু নেবো। আজ পর্যন্ত একটা আলু কেনা হয়নি। মন্ত্রীর ঘোষণা প্রায় 20-22 দিন আগে হয়ে গেছে। কৃষি বিজেপিরও একই অবস্থা। দিল্লির বুকে দেখা গেছে 700 কৃষক হত্যা হয়েছে। এমএসপি দেবো বলে প্রধানমন্ত্রী বলেছে, আজ পর্যন্ত এমএসপি দেয়নি। বেশ, এই অবস্থায় দাঁড়িয়ে ডেবরার মানুষরা প্রতারিত, বিজেপির কাছেও তৃণমূলের কাছেও। বেশ, আসবো বামেদের কাছে। আমি যেটা রামপ্রসাদ বাবু আপনার কাছে জানতে চাইবো যে এই যে ধরুন উনি একটা কৃষির সেক্টর বললেন, আপনার কি অন্য কোনো সেক্টর মনে পড়ছে যে সেক্টর আপনার মনে হয় যেটা প্রত্যাশা ছিল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে, সেটা আপনারা পাননি? আমাদেরকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমাদের কলকাতা টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ। উপস্থিত দর্শকবৃন্দ সম্মানীয় এবং সবাইকে আমি প্রথমেই বলতে চাই, যেহেতু আমাদের ব্লকের উন্নয়ন প্রসঙ্গে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রকৃতপক্ষে 1977 সাল থেকে 2010 সাল 11 সাল পর্যন্ত ডেবরা ব্লকে প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল, এমএসকে, এসএসকে স্কুল শিক্ষার প্রসার ঘটেছিল। দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা সরকারি স্কুলে তারা অধ্যয়ন করেছিল, তারা লেখাপড়া করেছিল এবং এসএসসির মধ্য দিয়ে তারা চাকরি পেয়েছিল, সরকারি দপ্তরে পেয়েছিল, সব স্থায়ী চাকরি পেয়েছিল। 2011-তে আপনাদের সরিয়ে দিল। 11 পরে আমাদের ডেবরা থানার 11 কেন সরিয়ে দিল? আপনারা এত জনগণ মনে করেছেন এর চেয়ে আরো ভালো কাজ হয়তো টিএমসি করতে পারবে, তারা মনে করেছিলেন। বেশ, কিন্তু এখন সবাই হতাশায় ভুগছেন, এখন কিছুই নেই। কিন্তু আমার ব্লকের কথা বলছি, ব্লকে কেউ এখানে যারা অন্যান্য দলের প্রতিনিধি আছেন, শাসক দলের যারা 12 বছর দেশ শাসন করছেন এবং 15 বছর আমাদের রাজ্য চালাচ্ছেন, তারা কেউই দাবি করতে পারবেন না। এবং দুটি দলেরই কেন্দ্রের এবং রাজ্যের শাসক দল হিসাবে তাদের দায়িত্ব থেকে যায় আমাদের জনগণের হচ্ছে সুরাহা করা। আমি সাম্প্রতিক একটি উদাহরণ দিই, এই যে গ্যাসের দাম 60 টাকা বাড়লো। গ্যাসটা সার্বিক, আমি বলছি আমি এই ব্লকের আমি তো বললাম 2011 পর থেকে আজ 2026 টিএমসির পক্ষ থেকে কেউ বলতে পারবেন না যে আমাদের ব্লকে, আমাদের এখানে যে সমস্যা, একটি মাত্র সুপার স্পেশালিটি হসপিটালের বিল্ডিং তৈরি করেছেন, তাই পর্যাপ্ত ডাক্তার নেই, তাই পর্যাপ্ত ওষুধ নেই, জাল স্যালাইন থেকে শুরু করে ওষুধের তার মান অত্যন্ত নিম্নমানের, স্বাস্থ্যকর্মী অমিল, এখানকার রুগীরা, এবং সবচেয়ে বড় কথা এখানে যে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো ছিল যেখানে ডাক্তার ছিলেন, সব জায়গায় 11 সালের পর থেকে আর কোনো ডাক্তার নেই, স্বাস্থ্যকর্মী নেই। বেশ, দুটো শিক্ষা আর স্বাস্থ্য। আসবো শিক্ষা, ভারতীয় জনতা পার্টি, সবই আছে অবশ্যই ভারতীয় জনতা পার্টি। কাশীনাথ বসু, এই অঞ্চলের উন্নয়নের বিষয়ে বিজেপির কি মূল্যায়ন? প্রথমে কলকাতা টিভি ধন্যবাদ, এই চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। সর্বোপরি আমার বিরোধী দল
তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং সিকারিয়া বাবু কংগ্রেস, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সর্বোপরি এখানে যারা বসে আছেন দর্শক আসনে, তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা। প্রকৃত প্রস্তাবে ডেবরার সিপিএম এর 34 বছর আর তৃণমূল কংগ্রেসের এই লাস্ট 15 বছর। যারা বসে আছেন আর যারা আমরা এখানে আছি, এইখান থেকে ঢিলছুড়া দূরত্ব কাঁকড়া, স্কুল বন্ধ হয়ে আছে। এখানে যারা দর্শক আসনে আছেন তাদের অনেকেই এখানে আছেন যারা দ্বীপান্তরের বাসী। আজও পর্যন্ত টাবাগাড়া ব্রিজ, যেটা তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল, পূরণ করতে ব্যর্থ। কৃষকদের কথা হচ্ছিল, ভারতীয় জনতা পার্টির দিকে প্রথমে আঙুল তুললেন, তারপরে আমাদের আবার বন্ধুবর দাদা তিনিও আঙুল তুললেন। আমরাই প্রথম দাবিদার ছিলাম যে ডেবরার কৃষির উন্নয়নের জন্য পাম্প বসানোর দরকার আছে। শুধু তাই নয়, হিমঘরের প্রয়োজনীয়তা আছে ডেবরা উত্তরে। কৃষকদের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র দামোদরজি মোদী সরকার যে বরাদ্দ করেছেন তা আটকে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, ইমপ্লিমেন্টেশন করতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি ছিল এখান থেকে ঢিলছুড়া দূরত্ব ডেবরাতে তারা ক্ষমতায় আসলে ওখানে এসি বাস টার্মিনাস হবে। এসি বাস টার্মিনাস তো কোন দূরস্থ, ভোটের বাজারকে গরম করার জন্য মা বোনেদের সম্মান রক্ষার্থে বোধহয় একটা যাই হোক ছাউনি তৈরি করেছেন। এইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির তার এমএলএ প্রতিশ্রুতি দিয়েছিল ঢিলছুড়া দূরত্বে এখানে তারা অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি করবেন। ভিত্তিপ্রস্তর দূরস্থ, একটা ইঁটও পর্যন্ত এখনো পড়েনি। তৃণমূল কংগ্রেস জমানায় তার সব থেকে বড় প্রতিশ্রুতি ছিল তারা যদি ক্ষমতায় আসার পরে বালিচকের ওভারব্রিজ সম্পন্ন করতে না পারে, মাননীয় দেব এবং তৃণমূল কংগ্রেস ডেবরার জনগণের দরবারে ভোট চাইতে যাবেন না। এখনো পর্যন্ত রেলের ওভারব্রিজ কমপ্লিট, গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠবে। পশ্চিমবঙ্গের বালিচকের যে ওভারব্রিজ, গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠবে। ক বছর অতিক্রান্ত হলো, এ তো একটা স্বল্প পরিসংখ্যান। বেশ অনেকগুলো পরিসংখ্যান আপনি তুলে ধরেছেন। স্বল্প, তার মানে একগুচ্ছ অভিযোগ রয়েছে। কংগ্রেস, সিপিএম, বিজেপি তিনটি রাজনৈতিক দলেরই একগুচ্ছ অভিযোগ রয়েছে। আদতে তাদের বক্তব্য কোনো কাজই হয়নি। অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রত্যেকটি রাজনৈতিক অভিযোগের মোকাবিলার জন্য অবশ্যই তিনি জবাব দেবেন। আমি আশা করব প্রকাশবাবু সেই উত্তর অবশ্যই দেবেন। আমরা প্রকাশবাবুর উত্তর শুনবো, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে আমাদের যেতে হবে। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভোটের ক্যারাভান নিয়ে আজকে কলকাতা টিভি পৌঁছে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে। আমরা মঞ্চে এতক্ষণ পর্যন্ত কংগ্রেস, সিপিএম এবং ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির বক্তব্য শুনলাম। তারা সকলেই এই বিষয়ে একমত, বিভিন্ন বিষয়ে বিরোধিতা থাকলেও, যে ডেবরা কেন্দ্রে গত 5 বছরে অন্তত কোনো উন্নয়ন হয়নি। আসবো তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি প্রকাশ মিশ্রর কাছে। প্রকাশ, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো কলকাতা টিভিকে, ধন্যবাদ। এবং আজকের এই মঞ্চে যে সমস্ত বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্ব বসে আছেন এবং আমার সামনে ডেবরাবাসী, যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, প্রত্যেককে এই সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। প্রথমেই আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 2011 থেকে আজকে 2026, 15 বছর সরকারের সারা বাংলা জুড়ে এক আমূল পরিবর্তন ঘটেছে। তার সাথে ডেবরাও বিরাট পরিমাণে এই উন্নয়নের ভাগিদার। আমাদের বিরোধী রাজনৈতিক স্পোকম্যানরা যারা বসে আছেন, ওনারা বিভিন্ন অভিযোগ করেছেন। প্রথমেই আমি বলি, ওনাদের হয়তো জানা নেই, আমি তথ্য তুলে ধরতে পারি কলকাতা টিভির কাছে, জনগণের কাছে, যে কলকাতা টিভির কাছে আমি তুলে ধরতে পারি ওয়ার্ক অর্ডার সহ যে সমস্ত কাজ হয়েছে ডেবরার বুকে বা কাজ শুরু হয়ে গিয়েছে,
গত 5 বছরে গত ওদের 5 বক্তব্য বছরে। হচ্ছে গিয়ে দমকল কেন্দ্র হওয়ার কথা ছিল, হয়নি। দমকল কেন্দ্রের অলরেডি অনুমোদন হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। মানে ভোটের আগে। হাসিমপুরে আপনি যদি যান আপনারা দেখতে পাবেন দমকল কেন্দ্রের কাজ অলরেডি চলছে। 3,79,00,000 টাকা ব্যয়ে দমকল কেন্দ্রের কাজ চলছে। বালিচক ব্রিজের কথা বললেন। বালিচক ওভারব্রিজের কথা যদি আসি, পশ্চিমবঙ্গ সরকারের পাটের যে বালিচক আরবির যে কাজ ছিল তা প্রায় সম্পূর্ণ। রেলের ঢিলামির জন্য আমরা বারংবার আমাদের প্রশাসন এবং আমাদের দলীয় তরফ থেকেও আমরা আমাদের বিধায়ক সাহেব যিনি ছিলেন হুমায়ুন বাবু, বারংবার ডিআরএম এর কাছে গিয়ে ডেপুটেশন করা হয়েছে, উনাকে অভিযোগ জানানো হয়েছে যে রেলের কাজে এত গাফিলতি কেন। প্রায় 2 থেকে 2.5 বছর এটা রেলের বেশি। জন্য এটা আটকে হ্যাঁ, রয়েছে? রেলের জন্যই আটকে আছে। আপনাদের তরফে কাজ আমাদের শেষ? পিডব্লিউডি যা কাজ ছিল প্রায় কমপ্লিট। প্রায় কমপ্লিট, মানে পুরো কমপ্লিট হয়নি এখনো। রেলের কাজ কমপ্লিট হলেই উদ্বোধন হয়ে যাবে। 95% পিডব্লিউডি যে কাজ তারপরে ছিল আরেকটা তা অভিযোগ প্রায় ছিল কমপ্লিট। টাবাগেড়া। টাবাগেড়া ব্রিজের যদি কথা বলি, আমরা দেখেছি যে ডেবরা ব্লকে নদী পার্শ্ববর্তী দুটো বড় রাস্তা আমরা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে আমরা লোয়াদা সেতু, লোয়াদা ব্রিজ আমরা কমপ্লিট করে দিয়েছি। আলোক সজ্জা দিয়ে আপনারা গেলে দেখতে পাবেন যে লোয়াদা ব্রিজ প্রায় কমপ্লিট। এবং আমাদের টাবাগেড়া ব্রিজের ব্যাপারেও আমরা অনেকখানি এগিয়ে গেছি। আগামী 2 বছরের মধ্যে আমাদের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় জিতার পরে ওনার হাত ধরে আগামী 2 বছরের মধ্যে আমরা কাজ শুরু করব এবং 5 বছরের কৃষি মধ্যে এবং স্বাস্থ্য আমরা দুটি টাবাগেড়া সেক্টর ব্রিজ নিয়ে প্রশ্ন কমপ্লিট তুলেছে করব। কংগ্রেস এবং সিপিএম। এবং আরো বলে রাখি উন্নয়নের কথাই যদি আমি বলি, আমি 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 এক এক করে আগে এদের উত্তরটা নিই। একদম। কৃষি আর স্বাস্থ্য দুজন, কংগ্রেস কৃষি, বামেরা স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যের কথা যদি বলি, এই ডেবরায় গ্রামীণ হাসপাতাল যখন ছিল 50 টাকা বেড ভাড়া দিয়ে রুগীকে থাকতে হতো, করিডোরে শুয়ে থাকতো রুগীরা। আজকের দিনে গিয়ে দেখুন ডেবরা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রায় 25 থেকে 30টা সিজারিয়ান পদ্ধতিতে মায়েদের বাচ্চা প্রসব করা হচ্ছে বিনামূল্যে। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে চালু হয়েছে। বামেরা কি স্বাস্থ্যের কথা বলে? কোথায় ছিল স্বাস্থ্যসাথী কার্ডের অবশ্যই এর উত্তর মাধ্যমে? বামেরা দেবে। আমি আসছি পরের বিষয়টা। এখানে কৃষির বিষয়ে প্রশ্ন তুলেছে বিজেপি এবং কংগ্রেস উভয়ই। হিমঘর, আলুর দাম, আলু যে দামে কেনার কথা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, সেই দাম পাচ্ছে না কৃষক। আলুর যে ঘটনাটি ঘটেছিল, একজন চাষি আত্মহত্যা করেছিল, এটা খুবই মানে আমাদের পক্ষে এটা খুবই মানে মানে দুঃখজনক ঘটনা একটা। বেশ, আমাদের মুখ্যমন্ত্রী আশা দিয়েছেন সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আলু কিনে এই সমস্যা সুরাহা উনি করবেন। ভোট চলাকালীন এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের আন্ডারে আমরা প্রশাসন আছে, আমাদের সরকারকে প্রায় অ্যালুপ করে দেওয়া হয়েছে। তাই তার জন্য আমরা সেভাবে এগোতে পারছি না। তো আমরা চাষিদেরকে আমাদের প্রকাশ একটা সরকার কথা বলি, প্রকাশ একটা কথা বলি। আপনি মোটামুটি ভাবে এদের উত্তর দিয়েছেন, এরা নিশ্চয়ই তার আপনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করার জন্য নিজেদের মনে যুক্তি সাজাচ্ছেন। কিন্তু আর আমার প্রশ্ন হচ্ছে কি, কৃষকদের- আমি বুঝেছি, আশা করি দর্শকরাও বুঝেছেন। আমার প্রশ্ন যে এই কেন্দ্রীয় উন্নয়নের পাশাপাশি সার্বিকভাবে রাজ্য জুড়ে একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কি অস্ত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের, যার প্রভাব তো এ রাজ্যেও পড়েছে, মানে এই কেন্দ্রেও পড়েছে। আমি ছিলাম এর আগে পূর্ব মেদিনীপুরে, রামনগরে ছিলাম, দক্ষিণ কাঁথিতে ছিলাম, সেখানেও ছিলাম, এবং এই রাস্তা দিয়ে যখন আসলাম পটাশপুর, তারপরে সবং, এগরা হয়ে আমরা যখন আসছিলাম, এগরা সবং পটাশপুর হয়ে যখন আসছিলাম, তখন একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পতাকা কম চোখে পড়েছে, এটা একটা ঘটনা। বিজেপি যে চোখে পড়েছে সেটা নয়, বিজেপির থেকে বেশি চোখে পড়েছে জয় শ্রীরাম লেখা পতাকা, সম্ভবত সেটা হনুমান জয়ন্তীর কারণেও হতে পারে। এবং আরেকটি বিষয় যে আপনাদের দলীয় পতাকা যেমন কম, ঠিক একই রকম ভাবে যেখানে চা খেতে নেমেছি এই রাস্তা দিয়ে আসার সময় বা কোনো দোকানে হয়তো দাঁড়ানো হয়েছে খাওয়ার জন্য,
সেই প্রতিষ্ঠান বিরোধিতার গল্প, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু গল্প বহু মানুষ কিন্তু আমাদেরও বলছেন। এটাকে কিভাবে কাউন্টার করবেন? কারণ আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী যখনই নির্বাচনী প্রচারে যাচ্ছেন তিনিও তার 10 প্রতিজ্ঞার যে প্রতিশ্রুতিপত্র, তাছাড়া তিনি রাজ্য জুড়ে কোথায় কি করেছেন সেটা তুলে ধরছেন। তার মানে মানুষ এটার পরেও কিন্তু কোনো কারণে তৃণমূল কংগ্রেসের উপর খুশি নয়। সেটাকে কিভাবে কাউন্টার করছেন? এটা সাধারণ মানুষ, আমরা ভোট প্রচারেও বেরিয়ে দেখছি সাধারণ মানুষ কিন্তু খুব উৎসুক তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। কেননা বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে সাধারণ মানুষ যেভাবে প্রতিটি ক্ষেত্রে প্রায় 80 দফা প্রকল্প, 76 থেকে 78 দফা ছিল, হ্যাঁ। ভূমিহীনদের আর্থিক সহায়তা থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 80 দফা প্রকল্পে প্রতিটি সাধারণ মানুষ জীবনের বিভিন্ন আঙ্গিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবং এই বিজেপি নামক যে একটি বহিরাগত কালচারের দল, এই বিজেপি বাংলার কালচার জানে না, বাংলার সংস্কৃতি জানে না। এরা গুজরাট থেকে শুরু করে আপনার যারা বাংলা ভাষায় কথা বললে বাঙালিকে, বাংলা ভাষাকে বলে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষায় কথা বললে পিটিয়ে হত্যা করে। মানে আমি বলছি প্রকাশ আমি বুঝতে পারছি, মানে বিজেপি বাংলার মানুষকে বিজেপি বোঝাচ্ছে, আর বাংলার মানুষ এইটা বুঝে নিচ্ছে যে তৃণমূল কংগ্রেস খারাপ, যে তৃণমূল কংগ্রেস 80টা প্রকল্প দিয়ে সাধারণ মানুষের জীবনে প্রবেশ করেছে, সেই তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিজেপি এসে তাদেরকে বোঝাচ্ছে, আর বাংলার মানুষ বুঝে নিচ্ছে। বাংলার মানুষ কি বোকা বলে মনে করে তৃণমূল কংগ্রেস? বাংলার মানুষকে বোঝানো অত সহজ নয়। সেটাই জানতে চাই। কিছু বহিরাগত রাজ্য থেকে কিছু টাকা নিয়েছে, হ্যাঁ, কিছু মানুষকে উত্ত্যক্ত করে ভোটের সময় বিভিন্ন ভাবে ধর্মান্ধতার বীজ বপন করা যায়। প্রতিষ্ঠান বিরোধিতা কিছু নেই বলছেন। বাংলা বাঙালির মনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বাংলা বাঙালির মনে প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করবে না, তাই তো? কোনো কাজ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ধুলোকুটির মতো ছাই হয়ে যাবে। কংগ্রেস বিজেপির কাছ থেকে প্রথমে বামেদের কাছে আসবো। স্বাস্থ্য পরিকাঠামোয় বামেদের বলার কিছু নেই, নির্বাচনী স্বাস্থ্যে তারা শূন্য, কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আপনারা যে অভিযোগ করেছেন তাকে নস্যাৎ প্রথমেই করছে বলি, তৃণমূল। আমরা শূন্য বলেই বিধানসভায় আজকে পশ্চিমবাংলার যুবদের কাজ শূন্য। আমরা শূন্য বলেই গেল 4 বছর ধরে গ্রামীণ শ্রমজীবী 100 দিনের কাজের মানুষের পাইনি। এবং আমি এই ব্রিজের প্রসঙ্গে আসি, 10 বছর ধরে তৃণমূল বলছে যে আমরা ব্রিজ করতে পারিনি কেন্দ্রীয় সরকারের বিরোধিতার জন্য। আমরা বলছি শাস্তি পাচ্ছে 6টা ব্লকের জনগণ। আপনারা শাসক দলে আছেন, কেন্দ্রে কি রাজ্যে? আপনারা মানুষের সুরাহা করছেন না। যেমন ওই ব্রিজ হয়নি, 6টা ব্লকের মানুষ নিরন্তর ওখানে রেল গেট বন্ধ থাকার জন্য রুগী থেকে শুরু করে পরিবার অনেকে মৃত্যুবরণ করেছে। ডেবরা ব্লকের এই ব্রিজ আপনাদের দ্বন্দ্বের জন্য জনগণ কষ্ট পাচ্ছেন। তেমনি 100 দিনের কাজ একদল বলছেন চুরি করেছে, আরেক দল চোর ধরার কথা, তারা তাদের বিরুদ্ধে এফআইআর না করে গ্রামীণ শ্রমজীবী মানুষকে 4 বছর কাজ থেকে তাদেরকে আপনারা বঞ্চিত করেছেন। জনগণের ট্যাক্সের টাকা যে জনগণের পাওয়ার কথা কাজের মধ্য দিয়ে, যা সংবিধানের স্বীকৃতি পেয়েছিল বামপন্থীদের 60 জন এমপিদের অভিযোগ বন্ধ শুনলাম আমরা। এবং আমি বলি এই স্বাস্থ্য ব্যবস্থা, এই পোষণ হাসপাতালে ব্রাহ্মণ আমলে 10টি বেডে আমি শুনলাম ওখানে ডাক্তার থাকতেন, একজন স্বাস্থ্যকর্মী থাকতেন, কেউ নেই, মহাশূন্য। শুনেছি আমরা 2019 সাল থেকে এই আলোচনায় যাব, একটা বিরতি কাজ বন্ধ ছিল। রেল ভলেন্টিয়ার এই জনগণের সুবিধা করেছে, অন্য কেউ করেনি। রেড ভলেন্টিয়ার অক্সিজেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বামেদের বক্তব্য শুনলাম, আসবো কংগ্রেসের কাছে। বলুন, আপনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ তো উড়িয়ে দিচ্ছি, কৃষিতে তো প্রচুর কাজ করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি। দেখুন, তৃণমূল তার পক্ষ অবলম্বন করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা বুঝতে হবে, কংগ্রেস তার নিজস্ব শক্তিতে দীর্ঘদিন পরে পশ্চিমবঙ্গে বিধানসভায় অবতীর্ণ হয়েছে। ডেবরা তার অন্যতম। এখানে মূলত আমাদের লড়াইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে। 2011 থেকে ক্ষমতায় আছে, হ্যাঁ আমরা 6 মাসের জন্য সাথে ছিলাম। আর 2014 থেকে পশ্চিম গোটা দেশে বিজেপির সরকার, আর এখানে 77টা এমএলএ দিয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আপনাকে জানতে হবে এটা ডেবরা বলে ব্যাপারটা নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের জন্য। 77টা এমএলএ এবং 16টা সাংসদ দিয়েছিল প্রথম দফায়, দ্বিতীয় দফায় 18, সংসদে, প্রথমে 18, পরে 12। তারপরে 12। হ্যাঁ, আপনারা বলুন তো কে হারবে জিতবে, নির্বাচন আসবে যাবে, একজনকে আপনারা জেতাবেন, এটা ঠিক আছে। 77 জন এমএলএ একদিনের জন্য পশ্চিমবঙ্গে গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অপরিসীম। বেকারদের জন্য একটা আওয়াজ তুলেছে, কলকাতা রাজপথে কোনো জেলায় পদযাত্রা আন্দোলন হয়েছে, রুজি রোজগারের জন্য হয়েছে, কোথাও কোনো আন্দোলন হয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে এর জন্য আমরা দাঁড়িয়ে আছি? 77টা এমএলএ যদি এক জায়গায় দাঁড়ায়, 77টা তো আবার বেশ কিছু তৃণমূল কংগ্রেসে চলে গেছে। সেটা আলাদা প্রসঙ্গ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছিল। কোথায় বিরোধীদের ভূমিকা? আমরা যেমন শাসকের পক্ষে বিপক্ষে, তেমনি আমরা বিজেপিরও বিপক্ষে। ধর্মান্ধতা, মানুষকে উস্কে দেওয়া। আমরা চাই বিধানসভায় প্রশাসনিক দক্ষতার জন্য মানুষের কাছে আমরা যেটা চাইছি যে আমাদেরকে সমর্থন করুন, এইটা প্রশাসনিক দক্ষতার জন্য। বেশ, আসি বিজেপির কাছে ধর্মীয় উত্তর গুরুরা শুনবো। ধর্মের কাজ করবে, রাজনৈতিক নেতারা রাজনীতি করবে। এখন হচ্ছে ঠিক উল্টো, রাজনৈতিক নেতারা ধর্মীয় গুরুর অবতারণে আর ধর্মীয় গুরুরা রাজনীতি করছে। বেশ, বেশ, এইটাকে অনিলবাবু, পশ্চিমবঙ্গের আমি- মানুষকে বুঝতে হবে। দেখি মানুষ বুঝবেন কিনা দেখি। আপাতত আমি বিজেপির উত্তর শুনবো। বলুন কাশীনাথ বাবু। তৃণমূল কংগ্রেসের যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন তিনি বললেন ডেবরায় সুপার স্পেশালিটি হাসপাতাল, তাই তো? ডেবরায় সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার আছে কিন্তু ডাক্তার নাই। আর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালটা এখন আর সুপার স্পেশালিটি নেই, রেফারেন্সে স্পেশালিটি হয়ে গেছে। রুগী নিয়ে যাবেন, ডাক্তার পেন আর খাতা নিয়ে বসে আছে যে কত দ্রুত সেই রুগীটাকে মেদিনীপুর নাহলে কলকাতাতে রেফার করতে পারে। আমার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস একটা খুব সুন্দর কথা বলেছে, কথাটা আমার খুব হৃদয়গ্রাহী হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন যে সাধারণ মানুষ খুবই উৎসাহ ভরে আছে। সত্যি সাধারণ মানুষ উৎসাহ ভরে আছে। কবে তারা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদায় দেবে তার জন্যই মানুষ উৎসাহিত হয়ে আছে। বেশ, আজকে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব করছেন তাকে আমি প্রশ্ন রাখতে চাই, এইখান থেকে ঢিলছুড়া দূরত্বে ডাক্তার সোরেনকে পিটিয়ে মারা হয়েছিল। এই তৃণমূল কংগ্রেস আর তার প্রশাসন আর তার পুলিশ ডাক্তার সোরেনকে পিটিয়ে মেরেছে। এই ডেবরাতে আদিবাসী শিক্ষক যে 26,000 চাকরি চোর করেছিল তৃণমূল কংগ্রেস, তার একজন শিক্ষক এখানে আদিবাসী এক নেতা ছিল, তৃণমূল কংগ্রেসেরই নেতা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার জন্য তৃণমূল কংগ্রেস ফোঁটা চোখের জল পেরেছে। হাতরাসে কি ঘটছে এদের মাথার ঘাম পায়ে পড়ে আর দিদির আঁচল চোখে ওঠে। কিন্তু এখানে আদিবাসী বাচ্চা শিশু কন্যা কাঁকড়াতে মারা গেল। আর মাত্র কয়েকদিন আগে এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ টাকার বকচা বেঁধে 1000 কিলোমিটার দূরত্বে যাচ্ছে, আর 30 ফুট দূরত্বে আদিবাসী কন্যা মারা গেলে তৃণমূল কংগ্রেসের খেয়াল থাকে না। আমি বলবো তৃণমূল কংগ্রেসের এখানে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি দিন। কাশীনাথ বাবু, আমি আপনার কাছে আসছি। আমাদেরকে বলা এখানে হচ্ছে আপনি- বহিরাগত। তৃণমূল কংগ্রেস এই শিক্ষাই তার যুব নেতাকে দেয়। গুজরাটটা ভারতবর্ষের বাইরে, উনি বলছেন গুজরাট থেকে লোক নিয়ে এসে ভোট করায়। আমি গুজরাটটা প্রথমবার কবে বলছেন তাই ভারতবর্ষের আপনাকে বাইরে? একবার স্মরণ করে দিই বহিরাগত কাশীনাথ বাবু। কারা? কাশীনাথ বাবু, এখানে আমি স্মরণ তৃণমূল করিয়ে দিই। কংগ্রেসের এই যিনি প্রার্থী তিনি বহিরাগত। কাশীনাথ বাবু, আমি আপনাকে বলছি, বলুন। এই যদি এই আলোচনাটার মাঝখানে আমি যখন বলবো থামতে, সেটা যদি আপনি গ্রাহ্য না করেন তাহলে আপনাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হব। না, ঠিক। দুবার হলুদ কার্ড দেখালে আপনি কিন্তু 5 মিনিটের জন্য আপনার বক্তব্যের বিষয়ে বলার ইচ্ছা থাকলে আপনি বলতে পারবেন না। আমি সেই অনুমোদন দেব না। আমি আপনার কাছেই আসবো, যে কারণে আপনাকে থামাচ্ছিলাম। যেটা বিষয় যে এখনো তো পর্যন্ত আমি বুঝলাম আপনার অভিযোগগুলো, আপনি একটা উত্তরও দিয়েছেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এখনো পর্যন্ত আপনারা কি করবেন সেটা তো এখনো পর্যন্ত আপনাদের সংকল্প পত্রটা আসে। অবভিয়াসলি সংকল্পপত্র আমরা চার্জশিট বের করেছি। চার্জশিটের সংকল্প তো আলাদা। ডেবরার মানুষের উন্নয়নের জন্য বিজেপির সংকল্প রেডি, পত্রের আকারে প্রয়োজনীয়তা নাই। ভারতীয় জনতা পার্টি ডেবরার কি উন্নয়ন করবে কে কথা তার বলছে? সংকল্প আমরা অলরেডি রেডি করেছি। আপনি শুনতে চাইলে সেই সংকল্প শোনাতে ভারতীয় জনতা এই সংকল্প নিয়ে মানুষের কাছে যেতে পেরেছেন? অবভিয়াসলি আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে শুধু সমর্থন করছে না,
স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আপনি তো খানিকক্ষণ আগে বলছিলেন যে কিছু জায়গায় তো অবশ্যই শুনেছি, পূর্ব কিছু মেদিনীপুর- জায়গায় অবশ্যই পূর্ব শুনেছি, মেদিনীপুর কিন্তু থেকে আপনাদের যখন যে আপনি- কথাটা কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হলো হ্যাঁ, ধর্মান্ধতা বা বিভাজন, ধর্মীয় বিভাজন, আমি তো বলছি আমি বিজেপির পতাকা যত না দেখেছি তার থেকে বেশি জয় শ্রীরাম লাগানো পতাকা। হ্যাঁ, আপনারা কি তার সঙ্গে নিজেদের রিলেট করছেন? শুনুন 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 তৃণমূল কংগ্রেসের যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন, কংগ্রেস? হ্যাঁ কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব হ্যাঁ। করছেন তাকে জিজ্ঞেস করুন যে কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব করছেন, ভারত যখন ভাগ হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সেদিন জন্ম হয়েছিল, কারা বিভাজনের রাজনীতি করেছে, কারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে? হিন্দু মুসলিমের ধর্মের রাজনীতি তো কংগ্রেসের সৃষ্টিকর্তা, ওইখান থেকে তো তার বীজ রোপণ হয়েছে, আর সেই বীজ এই তৃণমূল কংগ্রেসে এসছে। আচ্ছা, তাহলে কারণ যদি তাই হয়, কংগ্রেস থেকে যদি তৃণমূল তাই হয়, কংগ্রেসের যদি তাই হয়, সৃষ্টি হয়েছে। কাশীনাথ বাবু, এই মুহূর্তে আমরা গত বছর দেখেছিলাম যে আপনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে মুসলিমদের ভোট লাগবে না, তাই না? তো এই কেন্দ্রেও প্রায় 11% মতো মুসলিম ভোট রয়েছে। Obviously, বিজেপি কি চায় না, চায় না? obviously, বিজেপি চায় না, চায় না? শুনুন, শুনুন, সেই মুসলিম ভোট চায় না, চায় না? obviously, একটা রেজিমেন্ট যদি তারা মনে করে আমরা ট্যাগড হয়ে একসঙ্গে হয়ে একটা রাজনৈতিক দলকে সমর্থন করব, হ্যাঁ। তাহলে ভারতবর্ষে বসবাসকারী আর একটা সেগমেন্ট আপনারা তাদের ভোট চাইছেন? এই কেন্দ্রে বিজেপি কি 11% মুসলিম ভোট চায়? ভোটারের ভোট, একজন আপনি কি মুসলিম চান? ভোটারের ভোট, হ্যাঁ কি না? মুসলিম ভোটারের ভোট চান? একজন গরিব মানুষের ভোটের একটা মূল্য, হ্যাঁ। একজন জমিদার মানুষের ভোটের মূল্য একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, আপনার চ্যানেল কিভাবে আমি বিশ্লেষণ তো করছি সেটা না। আপনার দায়। বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা এক সময় বলেছিলেন যে মুসলিমদের ভোট লাগবে না, নন্দীগ্রাম ভোটের সময় 2021। হ্যাঁ। আপনার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, মনে আছে। মনে আছে তো? মনে আছে। আমি এই মুহূর্তে 2026-এ ভারতীয় জনতা পার্টি ডেবরা বিধানসভা কেন্দ্রের যে 11% মাইনরিটি পপুলেশন রয়েছে, ভোটার রয়েছে, তাদের কাছে ভোট চায় না, চায় না? আমার একটাই উত্তর, যদি একটা নির্দিষ্ট সেগমেন্ট একটা রাজনৈতিক দলকে চয়েস করে, তার মানে আপনি আমার অন্য উত্তরটা দিতে segment- পারছেন না, অন্য সরাসরি segment উত্তর দিতে choice পারছেন না। করতে বুঝতে পারা গেছে, বুঝতে পারা গেছে, তাদের সরাসরি কোনো উত্তরটা দিতে পারছেন না। প্রয়োজনীয়তা নেই। আপনাকে শুনুন, কে আপনি কথা বলবেন না, আপনাকে বারণ করছি। যখন এখানে কথা বলবেন, আপনি যখন জিজ্ঞাসা করব তার প্রশ্নের উত্তর যদি মানে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, কি উত্তর দিতে চান বলুন? বিজেপির প্রতিনিধি যিনি বলেছেন ভালো কথা বলেছেন। বিজেপি 1980 সালে তৈরি হয়েছে। দেশভাগের প্রশ্নে বিজেপি কখনো হ্যাঁ না বলবে না, এটাও স্বাভাবিক। কিন্তু যারা ইতিহাস জানে, বর্ষিয়ান মানুষ আছেন, দর্শক আছেন কলকাতা টিভি, তারা জানেন দেশভাগের প্রথম প্রস্তাব কোথায় হয়েছিল? হিন্দু মহাসভার বাৎসরিক অধিবেশনের আমি সাভারকরের direct condemn করছি, নেতৃত্বে। আপনি ভুল ইনফরমেশন একদম ইতিহাস, আমি বলে যাচ্ছি, পরপর বলে যাচ্ছি, রাম আমি বলে মন্দিরের যাচ্ছি, তালা বলে কে যাচ্ছি, বলে খুলেছিল? যাচ্ছি। আমাকে রাম মন্দিরে আমি আপনাকে আমি বলে হলুদ কার্ড দিচ্ছি। দেখালাম। আমি আপনাকে বলে দেবো, আমার যদি বলায় ভুল হয়, কলকাতার টিভিতে সমস্ত দর্শক অত্যন্ত শিক্ষিত, গোটা পশ্চিমবঙ্গ দেশ দেখছে, তারা উত্তরটা খুঁজে নেবে। দেশ যখন স্বাধীনতার লড়াইয়ে লড়ছিল, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবং হিন্দু মহাসভা গান্ধীজির থেকে শুরু করে সবার বিরোধিতা করেছিল, ইংরেজদের পক্ষে ছিল। নেতাজি সুভাষের বিরোধিতা করে আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে এদের হাফ প্যান্ট পরা খাকিদেরকে পাঠিয়েছিল। এটা ইতিহাস, এর বিরোধিতা করা যাবে না। ইতিহাস আপনি বুঝতে পারবেন না যত জোরেই আপনি শব্দ করুন না কেন। কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করেছিল। একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, তখন মিডিয়া এত উন্নত ছিল না। 1947 সালের 15ই আগস্ট গোটা ভারতবর্ষ স্বাধীনতা পালন করছে, তেরঙ্গা স্যালুট করছে, মলিন ছবি। তখনকার এই মিডিয়া নেই, সংবাদপত্র রেডিওতে শোনা যাচ্ছে। আপনি আজকে খুঁজলে ভারতের যে কোনো আর্কাইভে একটা না একটা মানুষকে পাবেন স্যালুট করছে, সে যে ধর্মের হোক, যে জাতের হোক। একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিন্দু মহাসভা কোন নেতা কর্মীকে দেখেছেন আনন্দ করতে শোক পালন করছিল? ভারতের অনিলবাবু, শুধু তাই নয়, শুধু তাই নয়, RSS এর যে দপ্তর, সেই দপ্তরে দীর্ঘদিন এই পতাকাও উত্তোলন করা হয়। আমাদের সাধারণ 3 জন মানুষ নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তাদের বিরুদ্ধে এরা কি করেছে?
কেস দিয়ে জেলে পাঠিয়েছে। আমরা বুঝতে পারলাম দেশের কংগ্রেসের পক্ষ থেকে পতাকা, একটা উত্তর দেওয়া হয়েছে। কংগ্রেসের অনিল বাবু, পতাকা। আসছি এইটা- আমরা আবারও একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে। আমরা উন্নয়ন প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে চর্চা করেছি, আমরা প্রার্থীদের নিয়ে চর্চা করব এবার আগামী পর্বে, এবং অবশ্যই এখানকার মানুষজনের কথাবার্তাও আমরা শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভোটের ক্যারাভ্যানে আজকে আমরা পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে, সেখানে প্রাথমিকভাবে আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। এই কেন্দ্রের উন্নয়নের কি কি করা হয়েছে তার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বাকিরা সেই দাবির বিরুদ্ধে তাদের পাল্টা অভিযোগের কথা জানিয়েছেন। আমি তার পাশাপাশি একই সঙ্গে এই কেন্দ্রের যে সাধারণ মানুষ, সেই ডেবরার সাধারণ মানুষ এই মুহূর্তে আমাদের মঞ্চের সামনে রয়েছেন। আমি তাদের কাছেও এই পর্বে জানতে চাইবো তাদের চাওয়া পাওয়ার কথা, তাদের প্রত্যাশার কথা। আপনারা চাইলে আপনারা প্রশ্ন করবেন, আপনারা একটি প্রশ্ন করবেন, হাত তুলবেন, আমি তার কাছে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্য পৌঁছে যাবে আপনার কাছে। আমি তার আগে এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনায় যাব, যে প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের মতো করে প্রার্থী দিয়েছে, এবং সেই প্রার্থীদের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দলীয় স্তরে প্রত্যেকটি রাজনৈতিক দলেই কম বেশি কোথাও আসন সমঝোতা নিয়ে গন্ডগোল, কোথাও প্রার্থীকে কেন্দ্র করে অসন্তোষ, কোথাও দলীয় অন্তর্দ্বন্দ্ব, কোথাও আবার লবির গন্ডগোলের অভিযোগও উঠেছে। একদম প্রথমে আসবো বিরোধীদের থেকে, তারপরে শেষে যাব শাসক দলের দিকে। একদম প্রথমে আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেস এবার দীর্ঘদিন বাদে একলা লড়ছে। বামেদের সঙ্গে জোট করে তারা শেষ পর্যন্ত প্রায় 7%-এর মতো ভোট পেয়েছিল। এবার একলা লড়ছে 294টি কেন্দ্রে, প্রথম দফায় 284, তারপরে বাকি 10টাও দিয়েছে। আমি যেটা জানতে চাইবো যে এই চিত্তরঞ্জন জানা, যিনি আপনাদের প্রার্থী, তাকে কেন্দ্র করে কোনো অসন্তোষ আছে? কারণ আমরা সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা দেখেছি আপনাদের নাম ঘোষণার পরেই সেই সমস্ত দলীয় কার্যালয়ে চেয়ার ভাঙচুরের ছবি। এখানে না, আমাদের মূলত এখানে সেরকম কোনো সমস্যা নেই। আর যে কথাগুলো আপনি উল্লেখ করছেন এগুলো খুব স্বাভাবিক। মানুষ, আমাদের অবাধ গণতন্ত্র, আমরা এটা বলছি, সমর্থনও করছি না, কিন্তু তার সাথে আমরা এটাও বলছি যে আমাদের ভেতরে দাবি করা বা কারোর ইচ্ছে প্রকাশ করায় আমরা ওইটা বিরাট গর্জিতভাবে দেখিও না। দেখি না এই জন্য যে আমরা মনে করি যে আমাদের লড়াইটা মূলত আদর্শগত কারণে। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা কোথাও করি না। আমাদের অপছন্দ যদি আদর্শগত কারণে হয়, সেক্ষেত্রে এতদিন পরে কংগ্রেস বামেদের হাত ছেড়ে একলা লড়ছে, নিজের লড়াইটা নিজে লড়তে চাইছে। সেখানে সাধারণ যারা আপনাদের কর্মী সমর্থক, যারা এখনো আপনার দলের পাশে রয়েছেন, তারা তো আরো এগিয়ে এসে যে যাকেই দাঁড় করাক তাকেই সাপোর্ট করব, ব্যাপারটা এই মানসিকতাটা থাকা উচিত। তাহলে কিসের মোহে এই ক্ষমতার অলিন্দে আসার চেষ্টা করছেন? আপনাদের দলের এক ভাগ আসতে চাইছেন, বাকিরা বাধা দিচ্ছেন, এই অসন্তোষ কেন? দেখুন, দীর্ঘ প্রায় 20 বছর পরে, আমরা এর আগে সব জোটে লড়েছিলাম, প্রায় 20 বছর পরে আমরা একা লড়ছি। এখানে জেলাতে মাত্র 15টা আসন, আমাদের 15 জন দাবিদার অনেক, তারা দাবি করেছে, তাদেরকে আবার আমরা ডেকে কথা বলে নিয়েছি, তারা সব এখন সহমত হয়ে কাজ করছে। তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, এগুলোকে আমরা আমাদের দলের সম্পদ হিসেবে মনে করছি। বেশ, এর আগে আপনাদের বামেদের সঙ্গে জোটে থাকার সময় খানিকটা হলেও যা ভোট পার্সেন্টেজ ছিল, এবার সেটা বাড়বে? যদি বাড়ে বলে মনে করেন, কেন বাড়বে বলে মনে করেন? দেখুন, আমি একটু খেলাপ্রিয় মানুষ, নিজেও খেলতাম, এই জেলার হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছি। অনেক সময় নাইজেরিয়াকে খুব ছোট দল বলে অবজ্ঞা করে, সেই নাইজেরিয়া কি রেজাল্ট করেছিল সবাই জানে। কংগ্রেস তাক লাগাবে তার ফলাফলে, কটা জিতবে, কেন মানুষ আপনাদের আবার বাঁচবে, আমি কটা জেতা ভেড়া শতাংশের হিসাব যদি আমি ধরি, একদম যে আপনাদের ভোট পার্সেন্টেজটা বাড়বে, যদি মনে করেন বাড়বে, আপনি যে বলছেন তাক লাগাবে, কিসের ভিত্তিতে, কেন কংগ্রেস এটা মনে করে? আমরা প্রশাসনিক দক্ষতার জন্য ভোটে অবতীর্ণ হই। আজকে যে কোনো জায়গায় আপনি গোটা ভারতবর্ষে ICDS থেকে বার্ধক্য ভাতা, প্রত্যেকটা প্রকল্প কংগ্রেসের চালু করা, মোট 42টা প্রকল্প আছে গোটা ভারতবর্ষে। মোদীর সরকার আসার পর নাম পরিবর্তন করেছে। যে 100 দিনের কাজকে বলেছিল মোদী যে গड्ढा বুতানে কা এক স্কিম, যখন করোনা হলো, থরে থরে মানুষ মারা গেল,
ওই 100 দিনের কাজই মানুষকে রোজগার দিয়েছে। আপনি মনে করছেন যে আপনাদের সেই স্কিমগুলো এখন, তাই জন্যই তো সরকারে এসে আপনি কি কিন্তু করবেন? এটা আপনি ইউপিএ 1, মন্দির মসজিদ এটা করবো? অনিল বাবু, এটা আমার এটা কাজ নয়। ইউপিএ 1 এ মূলত আপনাদের এই ধরনের স্কিমগুলো তৈরি হয়েছিল, সেটা খাদ্য সুরক্ষা হোক বা এই গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প বলে হোক। যাচ্ছি। এই ইউপিএ 1 এ এগুলো হয়েছিল। সেই সময় আপনাদের সঙ্গে 64টা আসন নিয়ে সরকারের বাইরে থেকে সমর্থন দিয়েছিল বামেরা, অস্বীকার করেন? না 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 না, আমরা কোনোবারে যেটা সত্য ঘটনা অস্বীকার করবো কেন? অর্থাৎ বামেদের একটা সেই সময় ভূমিকা ছিল। আসবো বামেদের কাছে। কংগ্রেস কিন্তু তাদের বলছে যে তারা প্রার্থী অসন্তোষ নেই, তারা এই মুহূর্তে এই ভোটে ভালো রেজাল্ট করবে বলে আত্মবিশ্বাসী। আপনাদের কি অবস্থা? দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে আপনারা যেখানে দ্বিতীয় স্থানে ছিলেন সেখান থেকে তৃতীয়তে চলে গেলেন বিজেপি এই জায়গাটা দখল করার পরে, এবং তারপর কিন্তু ক্রমাগত আপনারা ক্ষয়িষ্ণু হয়েছেন, আপনাদের ভূমিক্ষয় হয়েছে। কেন? দেখুন, কংগ্রেসের সাথে আমাদের অ্যালায়েন্সটা হয়নি সেটা অন্য কথা, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, হ্যাঁ, সেটা তো আমাদের হতেই বলার পারে। কিছু নেই। হ্যাঁ, তাতে কি আপনাদের ক্ষতি হলো? আমরা চেয়েছিলাম যে এই দুটো শাসক দল বনাম পশ্চিমবাংলার জনগণ, এই যুদ্ধটাই হচ্ছে এবারে নির্বাচনে। সেখানে সমস্ত ধর্মনিরপেক্ষ এবং বাম শক্তি, সহযোগী শক্তি মিলিত হয়ে পশ্চিমবাংলার জনগণকে এই দুই রাজনৈতিক দলের নিজেদের আঙুল ফুলে কলা গাছ, জনগণের সত্যান্যাস এই থেকে যাতে মুক্ত করা যায়। কিন্তু তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছেন, তারা লড়বেন, এখানে আমাদের কিছু বক্তব্য নেই। কিন্তু আমরা মনে করি যে বর্তমান সময়ে গোটা পশ্চিমবাংলা এবং আমার ডেবরা ব্লকে যা মানুষের আমরা সাড়া পাচ্ছি, কারণ প্রতিটি জনগণের সমস্যার আন্দোলন এই ব্লকে। ওই যে ইস্তারের প্রসঙ্গ এসেছিল, আমাদেরই বামপন্থীদের প্রার্থীর পক্ষে আমরা ডেবরা ব্লকের সমস্যা এবং তার সমাধান আমরা আগামী দিনে কি করতে চাই ডেবরা ব্লকে, সে সেরিকালচার হোক বা এই যে ফুল চাষিরা যে চরম কেন বিশ্বাস করবে মানুষ আপনাদের? হ্যাঁ, কেন মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করেন, মানুষ বিশ্বাস করতে বাধ্য হবেন, মানুষই ইতিহাস রচনা করেন। না, সে তো বটেন, মানুষ ছাড়া আর কি ইতিহাস? মানুষ আমি বলছি বামেদের কেন আবার বিশ্বাস করবে? দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের। সুতরাং মানুষ জানেন যে 34 বছরের জমানায় আমরা যা স্থায়ী, যা সমস্ত কিছু আমরা পেয়েছিলাম, আজকে সব হারিয়েছি আমরা। আমাদের মৌলিক অধিকারগুলো আমরা যা হারিয়ে গিয়েছি, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে, এবং উন্নয়ন বলতে কিছু নয়। এখন শুধু এই দুই শাসক দলের নেতৃত্বের আঙুল ফুলে কলা গাছ উন্নয়ন ছাড়া জনগণের কোনো উন্নয়ন হয়নি। বাড়িতে বাড়িতে বেকার, আমার রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, 18 বছর থেকে 30 বছর পর্যন্ত ছেলে নেই, এবং বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। এ তো আমাদের ব্লকে কতজন ফিরে এসছে লাশ হয়ে, বেশ, এই তো আমরা দেখতে পাচ্ছি। আমি আসবো বিজেপির কাছে। একটা অভিযোগ তো বারংবারই উঠছে যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের কি দশা। তার পাশাপাশি আমি যেটা আপনার কাছে মূলত জানতে চাইবো, আপনাদের ক্যান্ডিডেট শুভাশিস ওম, একে কেন্দ্র করে কোনো অসন্তোষ আছে? মানে আপনাদের তো এই প্রার্থী নিয়ে আপনাদের দলেও প্রচন্ড অসন্তোষ, কংগ্রেসের কাছাকাছি প্রায়। ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল, তার প্রার্থী একটাই, এগুলো সব অপপ্রচার। আমাদের প্রার্থী বিজেপির প্রার্থী। এই প্রার্থী কি শুভেন্দু অধিকারী মনোনীত না দিলীপ ঘোষের? ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। ভারতীয় মানে জনতা দেখুন, পার্টি শুভেন্দু কোনো অধিকারী প্রার্থী দিলীপ ঘোষের আপনি মধ্যে বলতেই পারেন, আপনি বলতেই পারেন। যদি কোনো সমস্যা না থাকতো তাহলে পাগড়ি পরিয়ে মালা পরিয়ে ঐক্যের বিজ্ঞাপনটা কি দেওয়ার প্রয়োজন হতো? না, পাগড়ি পরানো, মালা পরানো এটা ভারতীয় জনতা পার্টির ট্র্যাডিশনের মধ্যে পড়ে। হ্যাঁ, এখানের সঙ্গে ভারতীয় দিলীপ ঘোষের মন্তব্যগুলো তাহলে কি দুর্ভাগ্যজনক ছিল? দিলীপদার মন্তব্য মানুষের ব্যক্তিগত মন্তব্য থাকতেই পারে, তার সঙ্গে রাজনৈতিক দলের প্রার্থী চয়নের সম্পর্ক কোথায়? দিলীপ একটাই ঘোষ প্রার্থী শুভেন্দু বিজেপির অধিকারী প্রার্থী। সম্পর্কে যে সমস্ত এটা মন্তব্য আপনাদের করেছিলেন, narrative। দিলীপ ঘোষ এটা শুভেন্দু আপনাদের narrative। অধিকারী সম্পর্কে যে সমস্ত মন্তব্যগুলো করেছিলেন, শুনুন, ব্যক্তি মানুষ তো তার পরিচয় একটা আছে, হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? ব্যক্তিগতভাবে তো তার মৌলিক অধিকার মন্তব্য করা, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিষয় কোথায় জড়িয়ে দিচ্ছে? যাই হোক, আমি জড়াচ্ছি না, এটা মানুষ জড়াচ্ছেন। না, কিন্তু মানুষ জড়া- না, আপনারা narrative তৈরি আমরা করেন। যদি ন্যারেটিভটা, আপনারা আপনার narrative কি মনে হয় যে তৈরি আমি করেন। ন্যারেটিভ তৈরি করলাম মানুষ বুঝে গেল? না, মানুষ বোঝেনি বলেই তো দুটাকে প্রত্যাখ্যান করেছে। কোনটাকে যারা প্রত্যাখ্যান এই করেছে? narrative তৈরি করেছে, তার মানে ভারতীয় জনতা পার্টি যেটা বোঝাতে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টি বোঝাতে চেয়েছিল যে আমরা 200 পার করব। মানুষ তাদের 77-এ থমকে দিয়েছিল, শুধু না 77 থেকে আরো বারবার তৃণমূল কংগ্রেসে পৌঁছে দিয়েছে। এবারেও আপনারা বলছেন আপনারা 200 পাবেন, বা যাই হোক যে নাম্বারই পান না কেন।
আপনারা সেটা পাবেন, তারপরে যে আপনাদের দল থেকে তৃণমূল কংগ্রেসে চলে যাবে না গ্যারান্টি আছে? না, গ্যারান্টির বিষয়টা মানুষ গ্যারান্টি দেবে। মানুষ কি করে গ্যারান্টি দেবে? মানুষ আপনি গ্যারান্টি দেবেন না আমি গ্যারান্টি দেবো? এই কালচার কাদের? এই কালচার কাদের? আপনাদের দল থেকে ওদের দলে যায়নি? আপনাদের দল থেকে ওদের দলে যায়নি? কজন গেছে লাস্ট আলিপুরদুয়ারের কে? প্রথম 2021 সালে বিধানসভা নির্বাচনের পর কৃষ্ণনগর উত্তরে পশ্চিমবঙ্গে এই রাজনীতির জন্মদাতা তৃণমূল কংগ্রেস। এটা ভারতীয় জনতা পার্টির ট্র্যাডিশন নয়, ভারতীয় জনতা পার্টির কালচার নয়। এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তৃণমূল কংগ্রেস, এক মিনিট কাশীনাথ বাবু, তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কাশীনাথ বাবুর কাছে কোনো একটা প্রলোভন দেখালো আর কাশীনাথ বাবু চলে গেলেন। এটা তৃণমূলের দোষ না বিজেপির দোষ? এটা ভারতীয় জনতা পার্টি যারা কর্মী, যারা সমর্থক, এখানে দোষ অপরাধের বিশ্লেষণের বিষয় নয়। বিশ্লেষণের বিষয় না মানে? আমি তো জানতে চাইছি, আপনি বলছেন এটার এই কালচারের আমদানি করেছে তৃণমূল, আপনি বলছেন তো, তাহলে তৃণমূল কালচারটা আমদানি করলো কি করে যদি আপনারা সহযোগিতা না করেন? ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সহযোগ আপনি যেটাকে তুলে ধরতে চাইছেন, প্রথমে মানুষ ভূঁইয়াকে নিয়েছে, নাইনি? মানুষ ভূঁইয়াকে 2011 সালে বিষয় তৃণমূল কংগ্রেসই তো আমি তো বলছি না, আমি বলছি তারপরে আপনারা তো সেই এর জবাব তৃণমূল কংগ্রেস দেবে। আপনারা তো সেই আদর্শে বিশ্বাস করেন না, তাহলে আপনাদের দলের 10 জন গেল কেন? এর জবাবটা আপনার কাছ থেকে চেয়েছিলাম, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই জবাব দিতে পারলো না। আমি আসবো তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তাদের দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনায়, শুনবো এই ডেবরাবাসীর অভিমত, তাদের প্রশ্ন। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত জনতা। ডেবরা বিধানসভা কেন্দ্রের পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আজকে আমরা রয়েছি ভোটের ক্যারাভ্যান নিয়ে। আমার সঙ্গে মঞ্চে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমরা বাম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং তাদের দলীয় এই প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে, প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে যা যা সমস্যা সেগুলো নিয়ে চর্চা চলছে। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের প্রকাশ মিশ্র, যুব তৃণমূল ব্লক সভাপতি। প্রকাশ, এই যে ধরুন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রার্থী, ডেবরা বিধানসভা কেন্দ্রে যদি আমরা দেখি 2011 থেকে রাধাকান্ত মাইতি, সেলিনা খাতুন, প্রাক্তন আইপিএস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির, এবং তারপরে এবার রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী থেকে আবার প্রাক্তন মন্ত্রীর হাতেই পড়ছে ডেবরা বিধানসভা কেন্দ্র। তো সেক্ষেত্রে এই যে প্রত্যেকবার প্রার্থী বদলে যাওয়া, শুধুমাত্র কি এই বহিরাগত, ভূমিপুত্র তো তারা নন, রাধাকান্ত মাইতি বা ওদেরকে বাদ দিলে এই দুজন তো তা নন, তো বারবার বহিরাগতকে নিয়ে আসতে গেলে? প্রথমেই আমি বলি, আসছি আপনার কাছ থেকে শুনবো না। আমার এখানে যদি কাউকে পাঠিয়ে থাকেন তাহলে তিনি যদি কথা বলতে না পারেন তাহলে আপনারা কেউ একজন উঠে আসুন। আপনাদের যদি মনে হয় যে আপনাদের পাঠানো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কিছু বলতে পারে না, উত্তর দিতে পারে না আমার বা অন্যান্যদের কথা, তাহলে আপনারা একজন উঠে আসুন, ওনাকে নামিয়ে দেবো। আমার বিজেপির যে স্পোক পারসন, উনি অভিযোগ করেছিলেন আদিবাসী শিক্ষকের হত্যা। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলি, আমাদের সরকারের প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে 5 জনকে ইতিমধ্যে আদালতে, রাধামোহনপুর 11 অঞ্চলে যে আদিবাসী শিক্ষক হত্যা হয়েছিল তার 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। দ্বিতীয় কথা বলি, ডাক্তার সরেনের হত্যা। ডাক্তার সরেনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক। এই ডাক্তার সরেনের হত্যাকে কেন্দ্র করে বিজেপি যে সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা করেছিল তা আমাদের প্রশাসন সক্রিয়ভাবে রুখে দিয়েছিল এবং তার তদন্ত সঠিকভাবে প্রশাসন তদন্ত করেছে। এই বিজেপি ডাক্তার সরেনের হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপির নেতারা নাটক করে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিল, তাদের কিন্তু তখন রেফার করতে হয়নি। 2 ঘন্টার মধ্যেই প্রেস বাইট করা প্রায় মৃতপ্রায় নেতা সুস্থ হয়ে আবার কিন্তু তারা, অর্থাৎ আপনি বলছেন এগুলো প্রশাসনিক পদক্ষেপ হয়েছে। আমি প্রার্থীর বিষয়ে আসবো। প্রার্থীর বিষয়ে যদি আসি, প্রথমেই বিজেপির যিনি ছিলেন উনি বললেন যে দিলীপ ঘোষ তার ব্যক্তিগত মতামত, দিলীপ ঘোষ কি বিজেপির নেতা নন? তার দায়ভারকে নিবে। ওনার বক্তব্য কি বিজেপির ওপর কোনো এফেক্ট পড়ে না? তার জবাব আমি ওনার কাছ থেকে চাইবো। আর বিজেপি এমন একটা ওয়াশিং মেশিন,
ইনারা চোর থেকে ডাকাত থেকে শুরু করে বিভিন্ন বদনাম দেবেন, যখনই বিজেপিতে আসবেন উনি ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন। এই জায়গাটায় তাহলে আমি একটুখানি আসি। তাহলে আপনি বললেন বিজেপি একটা বড় ওয়াশিং মেশিন, বিজেপিতে যেই যাবে সঙ্গে সঙ্গে সে ধোয়া তুলসী পাতা, তাই তো? যেই শুভেন্দু অধিকারীকে কাগজে সঙ্গে সঙ্গে ধোয়া তুলসী পাতা। মুড়ে আমি তাহলে টাকা নিতে প্রকাশ, আমি দেখা আপনার কাছে গেছিল। আমি ঠিক আপনার কাছে এটাই জানতে চাই যে 2021 3রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বন সহায়ক পদে কারসাজি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী। তখন রাজীব বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিতে ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচন শেষ হয় মে মাসে। 2021-এর অক্টোবরে রাজীব বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং তারপরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন তদন্ত হচ্ছে। আজকের ডেটে সেই তদন্তের রেজাল্ট আমরা জানি না। তার মানে রাজীব বন্দ্যোপাধ্যায় কি ধোয়া তুলসী পাতা এই মুহূর্তে? আমি সেটা প্রথমত আপনার কাছ থেকে ক্ল্যারিফাই করতে চাই। আমি প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছু একটা ভুল বোঝাবুঝির কারণে। ভুলটা কার, মুখ্যমন্ত্রীর না? ভুল যদি এটাই হয় কি তাহলে বিজেপির কাছে ইডি সিবিআই আছে। আমি এই অভিযোগটা বিজেপি করেনি ভাই, এই অভিযোগটা বিজেপি করেনি। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে আলিপুরদুয়ারের 3রা ফেব্রুয়ারি 2021 সাল, আপনি একটু মিলিয়ে নিন প্লিজ, মিলিয়ে নিন। 2021 সালের 3রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বন সহায়ক পদে কারসাজি করেছেন। তাহলে এই বন সহায়ক পদে কারসাজি মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তাই না? তা তিনি যখন অভিযোগটা করছেন তখন তিনি জেনে বুঝে করছেন। তাহলে আজকের ডেটে উনি কি ধোয়া তুলসী পাতা রাজীব বন্দ্যোপাধ্যায়? আমি তাহলে প্রথমত জানতে চাই, কারণ আপনি ওকে ওয়াশিং মেশিন বলেছেন। আমি প্রথমেই বলছি উনার প্রেস বাইটটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস বাইটটা যদি আপনি আরেকবার শুনেন, উনি কিন্তু বলেছেন যে অভিযোগ এসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তদন্ত করে দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকার তদন্ত করেছে। এক্স্যাক্টলি। আমি বিজেপির যে সমস্ত এজেন্ট আছে ইডি সিবিআই তাদেরকেও বলবো তদন্ত করে দেখুন। না না, এটা ইডি সিবিআই বলেনি, এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমি তদন্ত করে দেখবো। আপনি ঠিক বলছেন। তার মানে রাজ্য প্রশাসন তদন্ত করবে, রাজ্যের পুলিশ তদন্ত করবে। তাহলে রাজ্যের পুলিশ তদন্ত করে কি রিপোর্ট দিল? অভিযোগ সেটা তো জানতে চাই। হাজার অভিযোগ আসতে পারে। আরে সেই তদন্ত আমি দিচ্ছি না, বিজেপি দিচ্ছে, এটা তো মুখ্যমন্ত্রী বলছেন। তার মানে মুখ্যমন্ত্রীকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন মুখ্যমন্ত্রীর মুখপাত্র হয়ে আপনি সে কথা বলছেন? অবশ্যই উনি অভিযোগ এসেছিল, উনি বলেছেন তদন্ত করেছেন। রাজীব ব্যানার্জি যদি দোষী হতো তাহলে পুলিশ প্রশাসন, ইডি সিবিআই বিরোধীদের অনেক এজেন্ট ছিল। বেশ, তার মানে আপনার বক্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো দোষী ছিলেন না? অবভিয়াসলি কোনো দোষী ছিলেন না। তার মানে আপনার বক্তব্য অনুযায়ী রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো দোষী ছিলেন না, সেই কারণে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। অবশ্যই উনি তার মানে প্রকাশ, তার মানে হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় দোষী ছিলেন না, সেই কারণে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। তার মানে 2021 সালে মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে অকারণে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে গেছেন বলে দোষী বানিয়েছিলেন, তাই তো? উনি অভিযোগ করেননি। আপনাদের আবার ভুল হচ্ছে। আমার ভুল বলেছিলেন অভিযোগ এসেছে, নিজেই বললেন অভিযোগ এসেছে। তার মানে অভিযোগটা এসেছে, এটা মুখ্যমন্ত্রী কি না জেনে ভটাস করে কারোর বিরুদ্ধে বলেন না? অভিযোগ থাকতেই পারে, আমিও তো বলছি হাজার অভিযোগ। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। অভিযোগ আর রাজ্যের প্রশাসনের শীর্ষ ব্যক্তি। হ্যাঁ, অভিযোগ এসেছিল, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন না, অভিযোগ এসেছিল, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন। আমি ক্ল্যারিফাই করলাম। আপনারা অতিরঞ্জিত করছেন। আমি অতিরঞ্জিত করছি কিনা ডেবরার মানুষ এবং কলকাতা টিভির দর্শক বুঝবেন। আমি প্রথমত বিষয়টা মানুষ, কাজের মানুষ বুঝে নিয়েছে যে রাজীব ব্যানার্জি কাজের মানুষ। এবার দ্বিতীয় বিষয় একটা হচ্ছে কি রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিষয়টা এলো। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, কেন রাজীব বন্দ্যোপাধ্যায়, কেন ডেবরার কোনো মানুষ কি নেই? প্রথমেই বলি এটা আমাদের সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। 2011 সালের পর থেকে যারা যারা ডেবরার মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তারা ডেবরার ভোটার ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রার্থী, বিরোধীরা বলছে যে আপনাদের দলের এতটাই অন্তর্দ্বন্দ্ব, রাধাকান্ত মাইতি, সেলিনা খাতুন এবং প্রাক্তন আইপিএস কে যদি অন্য কেন্দ্রে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন লবি কাজ করছিল, সেই অন্তর্দ্বন্দ্ব থামাতে বাইরে থেকে একজনকে এনে বসানো হয়েছে। কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমাদের দল তৃণমূল কংগ্রেস এক ও ঐক্যবদ্ধ। আমরা মাঠে ময়দানে নেমে, আপনি একরকম কথা বলছেন আর এখানকে ডেবরার পঞ্চায়েতে শীতাংশু ধারা অন্যরকম কথা বলছেন। না না না, এগুলো সম্পূর্ণ আপনাদের তৈরি করা একটি
আমাদের তৈরি করা। প্রবঞ্চক বেশ, কথাবার্তা। এবার আমি আমাদের তৃণমূলের তৃণমূল বক্তব্য কংগ্রেস শোনালাম, আমি ঐক্যবদ্ধ। 4টি রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে তাদের মতামত শুনেছি। আমি উপস্থিত জনতার কাছে জানতে চাইবো তাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা এই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে। যদি প্রশ্ন থাকে হাত তুলবেন, একটি মাত্র প্রশ্ন করবেন। এখানে একজন কেউ দাঁড়িয়েছেন, একবার সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি যেতে বলবো। বলুন ভাই, আপনার প্রশ্ন বলুন। আমার তৃণমূল কংগ্রেসের কাছে একটাই প্রশ্ন, দেবরায় আপনারা এতই উন্নয়ন করেছেন, দেবরায় তৃণমূলের এত নেতা থাকতেও আপনারা দেবরায় ভূমিপুত্র দিতে পারলেন না। বেশ, বুঝেছি। একই তাহলে প্রশ্ন। আমরা বুঝে গেছি যে দেবরায় এবারে তৃণমূল বিজেপিকে বেশ, ভয় পেয়েছে। বেশ, আর বুঝে গেছি। এটা দেবরায় স্টেটমেন্ট এবারে আমি শুনতে চাইনি, BJP আমি স্টেটমেন্ট শুনতে জিতবে। চাইনি সৌম্যকান্তি, আমি স্টেটমেন্ট শুনতে চাইনি। আমি ওদিকে একদম কোণে। আমি একটাই কথা বলছি, উনাকে বিজেপি যিনি ওনাকে না, এখানে যদি কোনো প্রশ্ন থাকে করুন। প্রশ্ন নয় আমার এইটাই যে নরেন্দ্র মোদী গুজরাট থেকে যিনি প্রধানমন্ত্রীর সিট কোথায় থেকে দাঁড়িয়েছিলেন, নরেন্দ্র মোদী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা তিনি কোথা থেকে দাঁড়িয়েছিলেন? এটা প্রশ্ন নয়, আমি এই কেন্দ্রের বিষয়ক প্রশ্ন জানতে চেয়েছিলাম। নরেন্দ্র মোদী বিষয়টা কিনা সেটা আমি জেনে বিজেপির নেব, কাছে একটাই আমিও জানি প্রশ্ন। নেব। আপনার আর প্রশ্ন সময় নেই। পেছনের ভদ্রলোক জাস্ট পেছনে। নমস্কার। হ্যাঁ, বলুন। আমার বিজেপিকে একটা প্রশ্ন, যে আমাদের যে আমার ব্লকটা বিধানসভাটা একদম পূর্ব মেদিনীপুরে বর্ডারে, তা আমরা ওতপ্রোত পূর্ব মেদিনীপুর সম্বন্ধে আমরা জানি। এখানে যে দাঁড়িয়েছে বিজেপির বা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, খালি ধর্ম নিয়ে রাজনীতি করেছে। নন্দীগ্রামে কি কোনো উন্নয়ন করেছে? ওনার কাছে একটা আমার প্রশ্ন। বেশ, আর বেশ। এখানে আর দেবরাতে যে দরকার নেই, দাঁড়িয়েছে সৌম্য, ওখান থেকে সে কি মাইকটা প্রশ্ন? নাও, আরো অনেকে রয়েছেন, অনেকের বক্তব্য শুনবো। একদম পেছনে সাদা শার্ট। আমরা বলছি যে এই বিজেপি এবং তৃণমূল এদের একটা সেটিং আছে। আপনার কাছ থেকে কোনো বিবৃতি শুনতে চাইনি। না, আপনার যদি আমার কোনো সমস্যা থাকে, প্রশ্ন হচ্ছে- থাকে, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে এই 13 সাল থেকে যে দুর্নীতিটা চলছে, এটাও আবার একটা বিবৃতি দিচ্ছেন। স্ট্রিট কর্নারে আপনাকে দাঁড়াতে বলিনি, আমি বলেছি প্রশ্ন আছে কোনো। যে এর কি হলো, এই যে সিবিআই ইডি সব আসছে। বেশ, তো তার বেশ, কোনো বুঝতে পেরেছি। নিষ্পত্তিটা কি? প্রশাসনিক দুর্নীতি। চলে এসো সৌম্যকান্তি, চলে এসো ওখান থেকে। আমি আসবো বাকিদের কাছে। এই আমি আবারও এদের প্রশ্ন অনেকগুলো রয়েছে, যার পরে আবার হবে। প্রশ্ন ভেবে রাখুন। এরকম মাঝখান থেকে স্ট্রিট কর্নারে আপনারা কেউ দাঁড়িয়ে টুলের ওপর বক্তৃতা করতে আমি ডাকিনি। পরে দেবেন, পরে বলবেন। আসবো। একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি, কথা বলবেন না। একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম এদের প্রত্যেকের প্রার্থী নিয়ে আমরা একটা কথা বলেছি। এখানে কিছু কিছু প্রশ্ন উঠে আসছে, কি উন্নয়ন হয়েছে, শুভেন্দু অধিকারী কি উন্নয়ন করেছে, শুভেন্দু অধিকারী তার জেলায় বা তার বিধানসভা কেন্দ্রে কি উন্নয়ন করেছেন, তার পাশাপাশি ডেবরায় কি উন্নয়ন হয়েছে সেই নিয়ে এক প্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। সেখানে বিজেপি তার মতো করে বলেছে, বাকিরা তাদের মতো করে তার পাল্টা জবাব দিয়েছে। তৃণমূলকেও একই রকম ভাবে বাকি বিরোধীরা উত্তর দিয়েছে। ফলে ওই আলোচনায় যাব না। আর বহিরাগত নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি গুজরাট থেকে এসে কেন অন্য জায়গায় প্রার্থী হয়েছেন, আমি একবারও বলিনি রাজীব বন্দ্যোপাধ্যায় ডেবরায় প্রার্থী হতে পারেন না আইনত। আমার প্রশ্নটা ছিল, উনি বলেছিলেন ওয়াশিং মেশিনে ধোয়া। সেখানে ওয়াশিং মেশিনে ধোয়ার তত্ত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সে বিষয়ে ওর বক্তব্য আপনারা শুনেছেন। 2, কেন বাইরে থেকে এসে দেওয়া হলো? এখানে কি লোকজন ছিল না তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে যথেষ্ট দক্ষ, তারপরেও কেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে আনার প্রয়োজন হলো, সেই মতামত উনি জানিয়েছেন। ফলে সেই মতামতের উত্তরটা আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন। নরেন্দ্র দামোদর দাস মোদী কেন যে কোনো দল যে কোনো জায়গায় প্রার্থী দিতে পারে, তার জন্য কারোর অনুমোদনের প্রয়োজন নেই, কারণ সেটা বেআইনি কাজ নয়। একবারও বলা হয়নি রাজীব বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ করছে বা তৃণমূল কংগ্রেস তাকে ওখানে পাঠিয়ে বেআইনি কাজ করছে। যে প্রশ্নটা উঠলো, যে এই যে প্রশাসনিক দুর্নীতির একটা প্রশ্ন তুলে দিলেন সামনে থেকে, এই প্রশাসনিক দুর্নীতিটা কিন্তু বারংবার তৃণমূল কংগ্রেসকে সামলাতে হচ্ছে। একদিকে আমরা যেমন দেখছি সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে। আপনারা জানেন মালদার কেসে রাজ্য প্রশাসনের তৎপরতা নিয়ে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে। 26,000 চাকরি গিয়েছে, সেখানে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে
এই যে ধরুন বারংবার প্রশাসনে দলতন্ত্রের যে অভিযোগ, সেই দলতন্ত্রের অভিযোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখা সত্ত্বেও আমরা দেখেছি গত কয়েকদিনে 395 জন প্রশাসনিক আধিকারিককে বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন। এটা রাজ্যের পক্ষে কি খুব ভালো ভাবমূর্তি যায় বাইরে, এটা মনে করেন তৃণমূল কংগ্রেস? প্রথমেই আমাদের দর্শক বন্ধুদের থেকে যে প্রশ্নটি এসেছিল তার উত্তরটি আমি দিয়ে দিই যে এই বাংলায় যে কোনো বাঙালি ভূমিপুত্র, আলাদা করে ভূমিপুত্র হতে হয় না, তাই ডেবরা কাজের মানুষ চায়। ভূমিপুত্র থাকলেই আমি মানুষ সেই বেছে নেবে, উত্তরটা এটা অলরেডি নয়। আইনি বিষয়টা আমি ক্ল্যারিফাই করে দিয়েছি, আর আপনি বলুন দ্বিতীয়- আপনাকে যে প্রশ্ন করলাম। হ্যাঁ, দ্বিতীয় আমি কথা বলছি, আপনার যে প্রশ্ন, আমরা সবাই জানি বা আজকের দিনে সেটা সবাই উপলব্ধি করতে পারছে যে এই ইলেকশন কমিশন ওয়ান অফ দ্য এজেন্ট অফ বিজেপি। আচ্ছা, বিজেপির এক রকমের এজেন্ট অন্যায়ভাবে। আমরা জানি যে চুক্তিভিত্তিক কর্মচারীদের ইলেকশন কমিশনের আওতাভুক্ত করা হয় না, অথচ তাদেরকে বিভিন্ন জায়গায় জেলা শাসকদেরকে সরিয়ে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে, বাইরের স্টেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক অন্যায়ভাবে তারা প্রকাশ আমি কিন্তু আপনিই বলবেন, বদলি করে আমি যাচ্ছেন। খালি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই, আপনি আপনার রাজনৈতিক বক্তব্য অবশ্যই রাখতে পারেন এই মঞ্চে, শুধুমাত্র আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি বললেন অন্যায়ভাবে বিভিন্ন প্রশাসনিক আধিকারিককে রদবদল করছে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে। অবশ্যই অবশ্যই এই বিষয়টিকে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত একবারের জন্যও বলেনি যে এটা ভুল কাজ হচ্ছে। এবার আপনি বলুন। সুপ্রিম কোর্ট ভুল বলেনি, সেটা যেমন ঠিক তেমন একটা জেলাতে আপনি আর কোন রাজ্যে দেখাতে পারবেন? আমি বলুন কোন তো? রাজ্যে না, আমি এত- বললাম এত সুপ্রিম কোর্ট অফিসার বলেননি, এবার পরিবর্তন। আপনি বললে এবং- আদালত অবমাননার এবং- দায়ে কলকাতা টিভি পড়বে না, সেই জন্য আমি কথাটা এখানে বলে দিলাম। বাকি যা বলবেন সেটা আপনার দায়িত্বে, আপনি বলবেন, বলুন। বিভিন্ন জায়গায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু ভালো ভালো অফিসারদের সরিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা এই কিছুদিনের মধ্যে তারা কিন্তু হয়তো ইলেকশনের পিরিয়ডটা তারা ঠিক মতো সেই এলাকা কভার করতে পারবে না, সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটা সম্পূর্ণ বেআইনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি দায়িত্ব, আপনার দায়িত্ব থাকলে অসুবিধা নেই আমার, বলুন। 3 জন অফিসার যারা বিভিন্ন স্তরে চুক্তিভিত্তিক অবস্থায় ছিল তাদেরকে কিন্তু আমি আজকে বলছি এই নির্বাচন 395 জনের মধ্যে কতজন এই ধরনের ঘটনা ঘটেছে, আর 395 জনকে চেঞ্জ করতে হচ্ছে, তার মানে প্রশাসনিক রদবদলটা হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন করছে, মানে প্রশাসনে দলতন্ত্র নেই, এই ব্যাপারটাকে আপনারা প্রুভ করতে সম্পূর্ণ পারছেন? উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমি শুনবো রাজনৈতিক বাকিরা কি মনে করে। জন্য। আমি প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের এই অবস্থানটা জানলাম, বাকিদের বক্তব্য আমি শুনবো, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। ভোটের ক্যারাভান নিয়ে আমরা আজকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে রয়েছেন ডেবরার উপস্থিত স্থানীয় বাসিন্দা এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। আমি আসবো কংগ্রেসের পক্ষ থেকে আজকের প্রতিনিধি অনিল শিকারিয়ার কাছে। এই যে ধরুন এত এত সংখ্যক 395 জন প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের, এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পেছনে কতটা বিজেপির আঙুল রয়েছে বা বিজেপির নির্দেশ রয়েছে, আর কতটা এই প্রশাসনের দলতন্ত্রের অভিযোগটা, যেটা বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে জানানো হয়েছিল, সেটাকে গুরুত্ব দিয়ে কমিশন এই রদবদল করছে, আপনারা কি মনে করেন? দেখুন, আমি একটা ছোট্ট কথা বলি। পশ্চিমবঙ্গে আমরা ভোটে অবতীর্ণ হয়েছি মূলত শাসক দলের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, এবং প্রধান বিরোধী, এ তাহলে মানুষ বিকল্প কি খুঁজবে? আমরা প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তারও বিপক্ষে। তার ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় যে ওদের কর্মকাণ্ড তার বিরুদ্ধে করছে। এর সাথেও আমাদের লড়তে হচ্ছে নির্বাচন কমিশনের সাথেও। রাহুল গান্ধী পরিষ্কার দেখিয়ে দিয়েছিলেন ভোটার লিস্ট দেখিয়ে, হরিয়ানার ভোটার লিস্টে 1 নম্বর ব্রাজিলের এক মডেল, ওখানে কতবার ভোটার
আবার বিজেপির বড় বড় নেতারা কতগুলো জায়গায় কতগুলো রাজ্যে ভোটার, দিল্লিতে ভোটার, উত্তরাখণ্ডে ভোটার, আবার সে হরিয়ানারও ভোটার, তিনটে সময় ভোট হচ্ছে আর ওরা গিয়ে গিয়ে ভোট দিচ্ছে, আর তারা নিজেরা সদর্বে গর্বের সাথে নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে সেটা পোস্ট করছে। এখানে নির্বাচন কমিশন সম্বন্ধে একটাই বলার, এসআইআরটা সময় মতন একটু আগে থেকে করা উচিত ছিল। এত বছর এসআইআর হচ্ছে, মানুষ কখনো বিভ্রান্ত হয়েছে? আজ কেন হচ্ছে? মানুষের কোনো আস্থা নির্বাচন কমিশনের প্রতি নেই। তাই জন্য যা কাজ নির্বাচন কমিশন, আজ পর্যন্ত আপনি কয়েক লক্ষ মানুষ জানে না আদৌ তারা আচ্ছা, ভোট একটা দিতে জিনিস পারবে একটা কিনা। জিনিস অনিল বাবু আপনার কাছে আসবো। এই যে আপনি এক্ষুনি রাহুল গান্ধীর কথা বললেন, আমরা দেখেছি শুধুমাত্র আপনি হরিয়ানার কথা বলেছেন, নট অনলি হরিয়ানা, তার পাশাপাশি কর্ণাটক, মহারাষ্ট্র, সর্বত্র। সেখানে যখন ভোট হয়েছে তারপরেও আমরা দেখেছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন আপনাদের Yes. দলের পক্ষ থেকে লোকসভার বিরোধী দলনেতা। প্রত্যেকটা ক্ষেত্রে ভোট হয়ে যাবার পরে কেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হয়? তার আগে আপনারা এই যে দেখুন, এখন তৃণমূল কংগ্রেস বারংবার বাধা দিচ্ছে। এখন কংগ্রেস, সিপিএম বা বিজেপি কি বলছে, যে ভোট প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে, এই এসআইআর প্রক্রিয়াকে বাধা দিচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াকে বাধা দেওয়ার মধ্যেই কয়েকদিন আগে আমরা দেখলাম একটা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসও দেখালো যে অভিযোগটা আপনি এই মুহূর্তে করলেন, যে ভিন রাজ্যের ভোটার আমাদের রাজ্যে ভোটার হিসেবে দেখানো হয়েছে। তা আপনাদের পক্ষ থেকে এই মুহূর্তে সেই তৎপরতাটা কেন থাকে না? ভোট হয়ে যাওয়ার পর কেন থাকে? বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন জনগণকে তথ্য দেবে, রাজনৈতিক দলকে তথ্য কে দেবে? নির্বাচন কমিশন। আমরা কতবার ডিজিটাল, প্রধানমন্ত্রী তো বলছেন যে এই দেশ ডিজিটাল করব, ডিজিটাল ভোটার লিস্ট চাওয়ার পরেও এইটাও রাহুল গান্ধী বলেছে, বারবার চেয়েছে, দেয়নি। তাহলে আমাদের পক্ষে একটা কেন্দ্রের ভোটার লিস্ট স্কুটনি করা, তার সঙ্গে অন্য রাজ্যের স্কুটনি করা, এইটা একটা এই রাজনৈতিক মুহূর্তে দলের কাজ। বেশ, আমি বুঝলাম, আর সেই জন্য আপনারা করতে পারছেন না। 395 জনের প্রশাসনিক যে বদলি, সেটা সঠিক না বেঠিক? সঠিক বেঠিকের থেকে ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশনের কোনো কাজে আমাদের আস্থা নেই। স্যার, তার মানে এটা আপনারা মনে করছেন এটা যেটা করা হয়েছে ঠিক হয়নি, কারণ আপনাদের আস্থা নেই, আস্থা নেই মানে বিশ্বাসযোগ্যতা নেই। প্রশাসনিক কাজ নির্বাচন কমিশনের আওতাভুক্ত, আমরা মানি ভোটের সময়। তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রশাসনে দলতন্ত্র চলে বলে কংগ্রেস কি বিশ্বাস করে না করে না? তৃণমূল কংগ্রেসের মানে শাসনে, রাজ্য প্রশাসনে তাদের শাসক দল তৃণমূল কি? কংগ্রেসের বিরুদ্ধে আমাদের অভিযোগটাই, আমি স্পষ্ট প্রশ্ন, স্পষ্ট উত্তর চাইবো। বলুন। তৃণমূল কংগ্রেসের এই রাজ্য প্রশাসনে দলতন্ত্র চলে বলে কি কংগ্রেস 100% মনে করে? তার মানে যদি দলতন্ত্র চলে, তার মানে নির্বাচন কমিশন ঠিক করেছে না ভুল করেছে? আমরা যতটা তৃণমূল কংগ্রেস শাসকের বিপক্ষে, ততটাই বিজেপির পক্ষে। আমরা জনগণকে এইটাই বলতে চাইছি যে দুজনেই ভুল করেছে, দুজনেই ভুল করেছে। আসবো বামেদের কাছে। আমি আশা করি কংগ্রেসের যে অবস্থান সেটা সকলেই বুঝতে পেরেছেন। আমি সিপিএম এর কাছ থেকে একই প্রশ্ন রাখবো। এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে বিজেপির নির্দেশের এই প্রশাসনিক রদবদল হচ্ছে, এই প্রশাসনিক রদবদলের পেছনে নির্বাচন কমিশনের কি উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন? প্রথম কথা আমরা বলতে চাই যে এই যে এসআইআরটা শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে। সাম্প্রতিক সময়ে কেরল, তামিলনাড়ু এবং আসামেও হয়েছে, সেখানে কিন্তু এই সংকট দেখা দেয়নি। কিন্তু একটি মূল সূত্র আছে, স্বাধীনতার পর থেকে এই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে বিষয় আইনে যা ছিল, মোদী এসে যে পরিবর্তনটা করলেন, সেখানে আগে ছিল প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা। এনারা এই নিরপেক্ষতাটাকে বানচাল করার জন্য বিজেপি সক্রিয়ভাবে তারা হচ্ছে প্রধান বিচারপতিকে তারা ছাঁটাই করে দিলেন, এবং অর্থাৎ 2:1 সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবেন তাই। এবং এখন এই যে 60 লক্ষ লোক যারা দীর্ঘ দাদুর আমল থেকে ভোট দিচ্ছে, এখনো তারা বিচারাধীন, তারা আতঙ্কে আছে। আমি জানতে চাইছি সিপিএম এবং এক মিনিট সিপিএম কি তাহলে এটা মনে করে যাদের নাম বিবেচনাধীন বা ডিলিটেড, সেই নামগুলো ডিলিটেড হওয়া উচিত ছিল না? না, এসআইআর তার মানে ভুল হচ্ছে। এসআইআর ভুল হচ্ছে এই জন্য যে রাজ্য সরকারেরও অসহযোগিতা নির্বাচন কমিশনের সাথে। যাদের নাম বিবেচনাধীন হয়েছে, যাদের নাম ডিলিটেড হয়েছে, তাদের নাম কি ডিলিটেড হওয়া উচিত ছিল না? ডিলিটেড যারা মৃত ভোটার, নাম বাদ গেছে, স্থানান্তরিত ভোটার, আমরা তার পক্ষে। কিন্তু যারা এখানে দীর্ঘ বংশানুক্রমে ভোটার এবং তারা তাদের এসআইআর এর পক্ষে তো নিশ্চয়ই, কিন্তু এসআইআরটা তো সঠিক পদ্ধতিতে হওয়া দরকার।
এসআইআরটা সঠিক সময়ে হওয়া যেভাবে দরকার। প্রশাসনিক আধিকারিক রদবদল করা হচ্ছে তার পক্ষে এখন সমস্যা না, প্রশাসনিক রদবদলটা ব্যাপার নয়, রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসনিকভাবে অসহযোগিতা করার জন্য আজকে যে সংকটটা তৈরি হয়েছে, নির্বাচনের প্রাককালে 60 লক্ষ প্রকৃত ভোটার, তার মধ্যে তো এরা আমি বলছেন প্রকৃত ভোটারের বিষয়টা আপনার অবস্থান বুঝতে পেরেছি। হ্যাঁ। এই যে প্রশাসনিক আধিকারিকদের যে রদবদল, সেই রদবদলকে সিপিএম কিভাবে কি উদ্দেশ্যে হচ্ছে বলে মনে করেন? রদবদল আমাদের পশ্চিমবাংলার প্রশাসন দলীয় রাজনীতির দ্বারা প্রভাবিত এবং তারা সংবিধান মেনে চলেন না, কোর্টকেও মানেন না, বারবার প্রমাণিত হয়েছে। তার মানে যেটা কমিশন এদেরকে সরিয়ে দিচ্ছে ভালো করছে। নিশ্চয়ই ভালো করছে, বেশ, আসবো নিশ্চয়ই গাফিলতি আছে। বিজেপির কাছে কমিশনের এই যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে আপনারা কি মনে করেন? নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা। তারা পশ্চিমবাংলার নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা পদ্ধতি প্রক্রিয়ার প্রয়োজন করেছে, তারা যা করেছে সেটা তাদের নিয়ম মেনে তারা করেছে। একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থা, তারা তাদের কাজ করছে। বেশ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। বেশ, খুব ভালো কথা। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এই যে ধরুন যে এতগুলো নাম যে বাদ যাচ্ছে, আপনি যে কথা বলছিলেন, এই যে প্রশাসনিক দলতন্ত্রের যে অভিযোগ উঠছে, যে বারংবার অভিযোগ উঠেছে যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় না, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে আটকে দিয়ে রাখে। এবার প্রায় 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং নির্বাচন কমিশন সেই কারণে সেই সংশ্লিষ্ট থানার যে পুলিশ অফিসার বা যারা শীর্ষ পদে রয়েছেন, সেটা এসপি থেকে শুরু করে ডিজি পর্যায়ে পর্যন্ত রদবদল করা হয়েছে। আপনার কি মনে হয় যে এটা মানে রাজ্য পুলিশের দীর্ঘদিন ধরে যে সমস্ত আচরণ, সেই কারণেই এই ভুলটা হলো? হয়তো লঘুভাবে গুরুদণ্ড, কিন্তু রাজ্য পুলিশের এই যে কিছু কিছু ক্ষেত্রে দলতন্ত্রের যে অভিযোগ, সেগুলো সত্যি প্রমাণিত হয়েছে বলেই এগুলো হলো? একদম কোনোভাবেই নয়। রাজ্য প্রশাসন যথেষ্ট বিচার বিশ্লেষণ করে পুলিশকে কতটা মনে করেন? তদন্ত করে তারা পুলিশ কতটা মানে এফিশিয়েন্ট বলে মনে করেন? শুনুন, নির্বাচন কমিশন অমিত শাহ মোদির কথা শুনে কাকে সরাবে কাকে আনবে, তৃণমূল কংগ্রেস ওই দিকে তাকিয়ে নেই। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে প্রকাশ আছে, একটা কথা খালি জানিয়ে সাধারণ রাখি, মানুষ এই ভোট দেবে। এই প্রশাসনিক তৎপরতা নিয়ে সুপ্রিম কোর্ট ইলেকশনের রাজ্য সময়- প্রশাসনকে ভর্ৎসনা করেছে। প্রশাসন তৎপরতা, যেটা মালদায় যে ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই খবরের কাগজ পড়েছেন, মালদায় যে আটকে রাখা হয়েছিল বিচারকদের, সেই কারণে সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের যে তৎপরতায় যে গাফিলতি বা বিলম্ব, সেটা নিয়ে ভর্ৎসনা করেছে রাজ্য প্রশাসনকে। রাজ্য প্রশাসন তো এখন নির্বাচন কমিশনের আন্ডারে, না, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে নয়। নিশ্চয়ই নির্বাচন কমিশনকেই ভর্ৎসনাটা করতো। অবশ্যই অবশ্যই। ভর্ৎসনাটা তবুও আমি করেছে। বলে রাখি হ্যাঁ। যে আমাদের সিআইডি কিন্তু প্রথম অ্যারেস্ট করেছে ওই মূল চক্রী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোফাক্কেরুল ইসলাম। রাইট রাইট রাইট। আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে। তো রাজ্য পুলিশ এখন নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশন মোদি অমিত শাহর আন্ডারে। তো ওরা এর আগে ওর এর আগে দায়ভার ধরুন এই যে- রাজ্য সরকারের নেই। বেশ বেশ, এর আগে এই যে ধরুন সিআইডি অত্যন্ত তৎপর, আপনি খুব ভালো কথা বলেছেন। বেশ কয়েকটা রিসেন্ট ফেজে আমরা দেখেছি বেশ কয়েকটা ডাকাতের খুব ভালো কিনারা করেছে সিআইডি, খুনেরও ইভেন। কিন্তু ধরুন এই যে যে বিষয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি বলছেন যে বহু লোকের কাজ যাতে না হয় তার জন্য চেষ্টা করেছে এই বাম বিজেপি, আদালতে গিয়ে বহু লোকের কাজ আটকে দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন। তো মুখ্যমন্ত্রী যেমন এটা বলছেন, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও কিন্তু বলেছেন যে কিছু কিছু জায়গায় কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলো সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। এই ভুলগুলো যখন হচ্ছে, তারপরেও মানে সেই ভুলগুলো সম্পর্কে কোনো আইডিয়া এই তথাকথিত সিআইডির ছিল না, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের দলের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যখন অত বিপুল সম্পত্তি দেখতে পাওয়া গেল, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হলো, তিনি জেলে গেলেন, জেল থেকে জামিনে বেরোলেন তিনি। তারপরে সঙ্গে সঙ্গে তাকে আবার বিধানসভার গুরু দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তিনি এটা প্রমাণিত হননি যে তিনি নির্দোষ, আবার এটাও প্রমাণিত হয়নি যে তিনি দোষী। তাহলে আপনারা কিসের ভিত্তিতে তাকে বাদ দিলেন, কিসের ভিত্তিতে গুরু দায়িত্ব দিলেন, ঠিক বুঝলাম না। প্রথম কথা আমি বলি যে পার্থ চট্টোপাধ্যায় যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিল, তার পরবর্তীকালে উনি
বেল পাওয়ার পরেই ইলেকশন ঘোষণা হয়েছে, উনাকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেনি। আমি তো সেটা বলছি না, আমি কি অভিযোগের বললাম, আমি বললাম এবং তৃণমূল কংগ্রেস বিধানসভার গুরুদায়িত্ব স্ট্যান্ডিং কমিটিতে তাকে জায়গা দেওয়া হয়েছে। এবং নতুন সরকার হলে কিন্তু ওই স্ট্যান্ডিং কমিটির ওই জায়গা আর থাকবে না। আমি তো বলছি না থাকবে কি থাকবে না, এখন তো আপনারা মনে করছেন যে তিনি ওই গুরু দায়িত্ব পাওয়ার উপযুক্ত ব্যক্তি। এটা যদি তৃণমূল কংগ্রেস না ভাবতো তাহলে বিধানসভায় তো শাসক দল তারা, এই স্ট্যান্ডিং কমিটিগুলোয় কে কি হবে সেটা ঠিক করবেন তো। অবশ্যই দায়িত্ব দেওয়া তার মানে কিন্তু এখনো আছে তো উনার, আপনি নিজেই বলে গেলেন যে উনার অভিযোগ রয়েছে, প্রমাণিত নয়। তাহলে দলে ফিরিয়ে নেননি আপনারা, না, কিন্তু দলে বিধানসভায় ফিরিয়ে দায়িত্ব নেননি। দিলেন। হ্যাঁ। তার মানে আপনারা তখন যে যখন দল থেকে বার করেছিলেন তখনও আপনারা জানতেন না তিনি দোষী বা নির্দোষ, এখনো আপনারা জানেন না দোষী বা নির্দোষ, এখন আপনারা গুরু দায়িত্ব দিয়ে স্ট্যান্ডিং কমিটিতে ফিরিয়ে নিয়ে আসলেন। এটা কি খুব ভালো বার্তা যায়? দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কি মনে হয় না? আমি এই প্রশ্নের উত্তর প্রকাশের কাছ থেকে নেব, কিন্তু এই মুহূর্তেই আমাকে একটা বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভোটের ক্যারাভান নিয়ে আজকে আমরা পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে কথা বলছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের মঞ্চে প্রকাশ মিশ্র। প্রকাশের কাছে যাব। প্রকাশ, যে কথা আপনি বলছিলেন, আমার প্রশ্ন ছিল এটাই যে একদিকে যেমন শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের কথাই বলবো না, অন্যান্য ক্ষেত্রে যাদের নাম এরকম অভিযুক্তের তালিকায় উঠে এসেছে, যেমন ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, আপনার সঙ্গে সঙ্গে তাকে অবিলম্বে সম্ভবত সেই দিন বা পরে 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে আপনারা স্টেপ নিয়েছিলেন, ভেরি গুড, এটাই তো এক্সপেক্টেড। এবার যখন যে দল জিরো টলারেন্সের কথা বলে এবং অভিযোগের প্রেক্ষিতেই একজনকে বাদ দিয়ে দেয়, তখন মনে হয় যে সেই একই ঘটনা কেন জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে ঘটছে না, কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘটছে না, এই প্রশ্নগুলো ওঠে। আজকে 2026-এ দাঁড়িয়ে 2022-এর যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে এই প্রশ্নগুলোও তো বিরোধীরা সামনে নিয়ে আসছে, কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করছেন? শুনুন, প্রথমেই বলি যে বিজেপি নামক যে দলটি কেন্দ্রীয় সরকারের আছে, তারা কিন্তু এই সিবিআই, ইডি এদেরকে হাতের পুতুলের মতো থাকুন, আমি সেটা নিয়ে বিজেপিকে ধরবো, আপনি আপনার কথাটা বলুন, আপনি নিশ্চিন্ত থাকুন। সেই জায়গায় একাধিক নেতৃত্বকে হেনস্থা করার চেষ্টা করেছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 10 বার 8 ঘন্টা 10 ঘন্টা করে জেরা করেছে, কিন্তু তার কেশাগ্র ছুঁতে পারেনি সিবিআই, ইডি। তো বিভিন্ন বিভিন্ন চক্রান্ত করে আপনাদের দলেরই হেনস্থা করার চেষ্টা মলয় ঘটক 12 বার ডাকার পরেও যায়নি, কিন্তু তারপরেও আপনারা মানে না আপনারা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন, না ইডি সিবিআই তার এগেইনস্টে কোনো অ্যাকশন নিয়েছে। 12 বার ডাকার পরেও মলয় ঘটক যায়নি। হ্যাঁ, সেটা বিষয়ে কিছু আলোকপাত করবেন। সিবিআই, ইডি ডেকেছে, তারা বলতে পারবে। আর আপনারা কি বলবেন? কি কারণে আপনাদের বিরুদ্ধে কেন? উনি যেদিন দোষী প্রমাণিত হবে, অবশ্যই আপনারা তো দোষী প্রমাণিত হওয়ার আগেই আপনারা আটকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। আপনারা তো পার্থ চট্টোপাধ্যায়কে আটকালেন, জ্যোতিপ্রিয় মল্লিককে আটকালেন না কেন? পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হওয়ার পরে দল স্টেপ নিয়েছিল, মলয় ঘটক অ্যারেস্ট হননি। জ্যোতিপ্রিয় মল্লিক নাম মনে পড়ছে? রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নাম মনে পড়ছে? আজ পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে দোষী প্রমাণিত, অ্যারেস্ট হওয়ার পরে যদি পার্থ চট্টোপাধ্যায়কে বার করা হয়, জ্যোতিপ্রিয় মল্লিক নয় কেন? আমি তো সোজা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এত ঘুরিয়ে পিছিয়ে বলার কিছু নেই। পার্থ চ্যাটার্জি, অনুব্রত মল্লিক, এদেরকে সবাইকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইডি সিবিআই হেনস্থা করেছে, সেটা দল জানে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়কে বার করা হলো, অনুব্রত মণ্ডল আজও দলের পাশে রয়েছেন। এই কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রীর পাশে তাকে মঞ্চে দেখতে পেয়েছি। দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারকা প্রচারক হিসেবে নাম আছে। অনুব্রত মণ্ডল তিহার থেকে ঘুরে এসেছেন। পার্থ চট্টোপাধ্যায় আজ অব্দি প্রমাণিত হননি দোষী, অনুব্রত মণ্ডলও দোষী প্রমাণিত হননি, কিন্তু দুজনের জন্য আলাদা বিষয়। ব্যাস, আপনার কাছে উত্তর নেই। আপনি যে কথাটা বললেন তার নিয়ে বিজেপির কাছে যাব। বিজেপির বিরুদ্ধে বারংবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি নাকি গায়ের জোরে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের এই সমস্ত অভিযোগ এনে তাদেরকে জেলে ভরে রেখে দেয়। আমি বিজেপির কাছে জানতে চাইব যে আজ অব্দি এই যে তৃণমূল কংগ্রেসের এতগুলো নেতা মন্ত্রী, এত অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের চারপাশে আরো 4-5 জন সাঙ্গপাঙ্গ,
আর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, তাপস পাল তো মারাই গেলেন, জানতেই পারলেন না তিনি দোষী না নির্দোষ। একটা কেউ কে প্রমাণ করতে পেরেছেন? এই জন্য আপনাদের মনে হয় না যে ইডি সিবিআই ব্যর্থ? প্রথম কথা, ইডি সিবিআই একটি স্বাধীন স্বতন্ত্র সংস্থা, তারা তাদের কাজ করছে। তৃণমূল কংগ্রেসের এত গাত্রদাহ কিসের? চাকরি চুরি করা হবে, ইডি সিবিআই বিচার করতে পারবে না। ইডি সিবিআই বিচার করে না, তদন্ত করে। তদন্ত করতে পারবে না। হ্যাঁ। ভোট কেন্দ্রে ভুয়ো ভোটাররা ভোট দেবে, সেই অফিসারকে পুনর্বহাল করতে হবে, তাদেরকে নির্বাচন কমিশন সরাতে পারবে না। আদিবাসী সমাজ অত্যাচারিত হবে, পুলিশ নীরব থাকবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। চারিদিকে যত আমি বলছি, রকমের আমি চুরি, বুঝতে পারলাম, দুর্নীতি, কাশীনাথ বাবু ভ্রষ্টাচার, শুনে নিন। সেগুলো করতে আমি আপনার অনুমোদন দিতে অভিযোগ হবে। তর্কের খাতিরে মেনে নিলাম, তৃণমূল কংগ্রেস এই কাজগুলো করে তর্কের খাতিরে। আপনি কি বলছেন সেটা স্থির করবেন আলটিমেটলি ইভিএম এ জনগণ। আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে এই যে ধরুন আপনি বললেন ইডি সিবিআই তারা একটা স্বতন্ত্র সংস্থা, রাজ্য পুলিশ তারা যখন একটা তদন্ত করে সেটা কি স্বতন্ত্র সংস্থা? রাজ্য পুলিশ তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারী। এক্স্যাক্টলি। ইডি সিবিআই কার অধীনস্থ? ইডি সিবিআই প্রধানমন্ত্রীর আন্ডারে তো, আর ইডিটা হচ্ছে নির্মলা সীতারামনের আন্ডারে। মাইন্ড ইট জাস্ট আ মিনিট। আমিও আপনাকে বলছি, হ্যাঁ। এটা সংবিধান অনুমোদিত স্বীকৃত সংস্থা। হ্যাঁ, আমি এটার বলছি তো সঙ্গে প্রধানমন্ত্রী রাজনৈতিক এই দলের কোনো সম্পর্ক নেই। আমি বলছি না রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে, রাজনৈতিক দলের সম্পর্ক সিআইডির সঙ্গেও নেই, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে প্রধানমন্ত্রী যেমন এই দপ্তরটিকে দেখেন, সিবিআই কে দেখেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ঠিক একই রকম ভাবে সিআইডি কে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বক্তব্য হচ্ছে গিয়ে যখন সিআইডি কোনো কিছু খুঁজে পায় না, দেখতে পায় না, এই যেমন ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি, সিআইডি কিছু জানতো না, আপনারা বলেন না যে সিআইডির ব্যর্থতা? এটা তো তদন্ত চলছে, তদন্ত শিক্ষক প্রক্রিয়া নিয়োগ তো দুর্নীতির- সম্পন্ন হয়নি। শিক্ষক নিয়োগ- তদন্ত প্রক্রিয়া কি সম্পন্ন হয়েছে বলে আপনি স্বীকার করেন? এক্স্যাক্টলি, তদন্ত প্রক্রিয়া তো চলছে। আমি এই কথাটাই আমি জানতে চাইছি, তদন্ত চলছে তো? যখন চলে তখন আপনারা সিআইডির বিরুদ্ধে গিয়ে বলেন, রাজ্য পুলিশের বিরুদ্ধে গিয়ে বলেন যে সিআইডি এতদিন ধরে তদন্ত করে কিছু পায়নি, তার কারণ এরা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বলে সিআইডি এদের ধরছেন, আপনারা বলেন। ঠিক একই রকম ভাবে যখন এই কালীঘাটের কাকু বলে ভদ্রলোক, তার সঙ্গে কাশীনাথ বাবু বা অঙ্কুর ভট্টাচার্যের ভয়েস ম্যাচ করছিল বলে একটা শোনা যাচ্ছিল, তাই না? তো সেই কাশীনাথ বাবুর ভয়েসটা ম্যাচ করছে না অঙ্কুর ভট্টাচার্যের ভয়েসটা ম্যাচ করছে, সেটা তো এখন অব্দি ইডি জানতেই গেল না, তাই না? তো আপনারা কি ইডির কাছে গেলেন? এইটা আপনার কাছে সূচনা কে দিল? ইডি জানতে গেল না? আমরা তো সমস্ত কথা না, এটা তো এটা সম্পূর্ণ একটা আদালতে, বিচারাধীন। জাস্ট আ মিনিট, তাহলে আপনাকে সম্পূর্ণ তাহলে জানিয়ে রাখি, বিচারাধীন তাহলে আপনি ব্যবস্থাপনার জানেন না, মধ্যে তাহলে আপনি অন্তর্গত। জানেন না, আপনাকে জানিয়ে না, রাখি, না। আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন না, কারণ ওই রিপোর্টটা এসেছে, ওটা আদালতে জমা করে আদালতের কাছ থেকে আদালতকে সেটা জানাবে। যে মুহূর্তে আদালতকে জানাবে, এতদিন পর্যন্ত ইডি তার সমস্ত সাফল্য মিডিয়ার কাছে জানিয়েছে। যে ইডি যদি জানতে পারে যে এই ভয়েসটা অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ম্যাচ করছে বা প্রকাশ মিশ্রর সঙ্গে ম্যাচ করছে, ইডি সেটা জানায় যে আমরা তদন্ত করে এটা আমাদের সাফল্য, আমরা বার করেছি শিক্ষক নিয়োগ দুর্নীতিটা এভাবে হতো, সেটা অঙ্কুর ভট্টাচার্য করতো বা প্রকাশ মিশ্র করতো। এখন অব্দি করেনি, তার মানে এখন অব্দি তদন্ত করে যাচ্ছে, এবং বিজেপিরও কোনো হেলদোল নেই যে এই তদন্তটা কেন এতদিন ধরে চলছে। ভাই, সমস্ত রিপোর্ট তো এসে গিয়েছে, একবারও জানতে চেয়েছেন, জানতে চাননি, এবং আজ অব্দি একজন কাউকে দল তার রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে, রাজনৈতিক বিচার ব্যবস্থা নিয়ে এবং ইডি সিবিআই এর প্রক্রিয়াতে হস্তক্ষেপ করাটা তার মানে প্রশাসনিক দলতন্ত্রের অভিযোগ, প্রশাসনিক দলতন্ত্রের অভিযোগ আপনারাও তাহলে রাজ্যের বিরুদ্ধে করতে পারেন কিনা সেই প্রশ্নটা থাকবে। আসবো বামেদের কাছে। এই যে প্রসঙ্গটা আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনিক দুর্নীতি, ইডি সিবিআই, অন্যদিকে রাজ্যের সিআইডি, এক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে যে এক্ষেত্রে এটা কি সাধারণ মানুষকে আদৌ টাচ করে? কারণ 26,000 মানুষের সঙ্গে শুধু 26,000টা চাকরি নয়, তাদের পরিবার রয়েছে, এবং আমার পাশের বাড়ির একজন মানুষ যদি আমি দেখি যে এক্ষেত্রে ধরুন আপনাদের অনিল বাবুর বাড়ির কারোর কিছু একটা হয়েছে, তখন কিন্তু আমারও খারাপ লাগবে, তাই না? প্রতিবেশীর হলে সেটা আমারও খারাপ লাগবে। ফলে 26,000-এর সঙ্গে যদি দেখি, প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2 থেকে 2.5 লক্ষ লোক জড়িয়ে রয়েছে। কারণ আপনার বাড়িতে একজন যদি পরিচারিকা আসেন, আপনার চাকরিটা না থাকলে আপনি কিন্তু পরিচারিকাকে ছাড়িয়ে দেবেন, তাই না?
তাহলে এই 2-2.5 লক্ষ লোকের যে এই জায়গায় ভবিষ্যৎটা চলে গেল, তার জন্য কে দায়ী? দেখুন, পশ্চিমবাংলার সাধারণ মানুষের বড় দুর্ভাগ্য যে রাজ্য সরকার, সে আরজিকর হোক বা দুর্নীতি ইস্যু হোক, মন্ত্রীর খাটের তলায় হোক, তার বান্ধবীর খাটের তলায় হোক, যা দুর্নীতি বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, রাজ্য সরকারের পুলিশ যখন কোনো তদন্ত করছে না, কারণ তাদেরই দলীয় নেতা মন্ত্রীরা হচ্ছে এই দুর্নীতির সাথে যুক্ত, তখন বামপন্থীর আইনজীবীরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করছেন যে কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষ, যাদের সুনাম ছিল একসময় ইডি সিবিআই, তারা এমন জায়গায় নেমে গেছে যে 3 বছর 4 বছর কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষাটা কোর্টে জমা পড়ছে না। এবং আমি কারো কথা বলছি না, বিজেপির যিনি এমপি ছিলেন, আমাদের প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে সম্প্রতি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন যে আমি হতাশ, আমি তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে আমি আস্থা রেখেছিলাম যে আমাদের এই কেন্দ্রীয় এজেন্সিগুলি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যা ভূমিকা আমরা দেখছি যে দিল্লিতে একটা নিশ্চয়ই বোঝাপড়া আছে, যার জন্য হচ্ছে আমি হতাশ। আবার অনুরূপভাবে টিএমসির যিনি হচ্ছে এমপি ছিলেন, এই জহর সরকার, মাননীয় জহর সরকার, তিনিও ওই তৃণমূলের এমপির দলের এবং পদে তিনি ইস্তফা দিয়ে তিনি একই কথা বলছেন। যা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তাই জহর সরকার বলছেন, যে পশ্চিমবাংলার ভবিষ্যৎ এখন বামপন্থা ছাড়া আর কিছু নেই, কারণ কেন্দ্র এবং রাজ্যের এজেন্সি এবং সরকার পশ্চিমবাংলার জনগণের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না, ওই দোষীদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তারা হচ্ছে যুদ্ধ বামপন্থা ছাড়া আর ঘোষণা কোনো করেছে। বিকল্প নেই। জহর সরকার তো বলছে বামপন্থা ছাড়া কোনো বলছেন। সরকার আপনার মনে হয়? বিকল্পের দরকার আপনার মনে নিশ্চয়ই, হয় আপনারা নিশ্চয়ই। বিকল্প? বামপন্থা রুটি রুজি কর্মসংস্থান মানুষের নেই, দেশেও নেই, আমার রাজ্যেও নেই। আজ বেকার ছেলেরা, সে তিনি বিজেপির পরিবারের সদস্য হতে কংগ্রেস পারে, কি মনে করে? তৃণমূলের কংগ্রেস কি সব মনে করে? পরিবারের শুনলাম, ছেলেরা, শুনলাম, শিক্ষিত বেকাররা শুনলাম। আজকে ভুল অবশ্যই আপনার বক্তব্যের জবাব আমি তৃণমূল আর বিজেপি থেকে অবশ্যই শুনবো কংগ্রেসের বক্তব্য। দেখুন, যেখানে নিরপেক্ষতার প্রশ্ন, সেখানে যেমন আমরা রাজ্য প্রশাসন এবং তৃণমূলের অকাঠ্য দুর্নীতি আজ জনগণের প্রত্যেকে জানে, এটা আপনারাও জানেন, আপনারা আমাদের থেকে বেশি জানেন মিডিয়া, এবং বিজেপি সম্বন্ধে কয়েকটা কথা বললে এটা বোঝা যাবে। সবকটা কিন্তু স্বশাসিত সংস্থা, বিজেপির প্রতিনিধি বলছেন, আমরাও জানি। সুপ্রিম কোর্ট ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম 4 জন মহামান্য বিচারপতি বেরিয়ে এসে সাংবাদিক Right. সম্মেলন করেছিলেন। রাইট। সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনা অতীতে কোনোদিন হয়নি। তার মধ্যে একজন আবার চিফ জাস্টিস হলেন, তিনি আবার বিজেপির এমপিও হলেন। সিবিআইয়ের ঘরে রাতের 12টার সময় একজন ডাইরেক্টরকে পদচ্যুত করা হলো, গ্রেপ্তার করা হলো, আরেকটা ডাইরেক্টর স্থলাভিষিক্ত হলেন। ইডির ক্ষেত্রে অর্ডিন্যান্স করে এমন আইন প্রণয়ন করা হয়েছে, ইডি ধরলে ছাড়বে না। সেই ব্যক্তিরাই যখন বিজেপিতে চলে যাচ্ছে, অজিত পাওয়ার থেকে শুরু করে প্রত্যেকে, নাম করতে গেলে 1 ঘন্টা লাগবে আমার, এতগুলো বিজেপির নাম আছে, সব ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেছে। সিবিসি প্রত্যেকটা জায়গাতে কুক্ষিগত করে এই অভিযোগগুলোর কোনো উত্তর আছে বিজেপির কাছে? শুনি অভিযোগগুলোর উত্তর আছে? আপনার দলের মনু সিংভি পশ্চিমবাংলায় এসে আর দিল্লিতে দাঁড়িয়ে কার হয়ে ওকালতি করে স্যার? কার হয়ে ওকালতি দেখি, করে? উত্তরটা শুনে নি, উত্তরটা শুনে নি, এই উত্তরটা শুনে নি। চাকরি চোরেদের শুনে নি, ওকালতি করে, শুনি। মাফিয়াদের ওকালতি করে, বেশ। যারা পশ্চিমবঙ্গের জনগণের ক্ষতি করে। আগে আপনার দলের কাশীনাথ বাবু, নেতারা আপনার লক্ষ লক্ষ আপনার টাকার উত্তরটা শুনুন, বিনিময়ে আপনার উত্তরটা এই শুনুন, আপনি আপনার প্রশ্নটা দলের করেছেন তো, অত্যাচার প্রশ্নটা করেছেন তো, উত্তরটা শুনে ওকালতি নিন। করে। শুনুন, বলুন অনিল বাবু। মনু সিংভি একজন স্বনামধন্য আইনজীবী, সুপ্রিম কোর্টে খুব নাম করা, খুব ভালো, আমাদের দলের সাংসদ। কিন্তু তার একটা রোজগার আছে, যেমন আমার আছে ব্যবসা, ওনার কিছু আছে, ওনারও কিছু আছে। মনু সিংভি একজন প্রফেশনাল লয়ার, তাকে ভাড়া করা হয়েছে, তিনি গেছেন। কি অন্যায়টা করেছেন? আমরা আদানির মতন তো তুলে দিনি আপনাকে, গোটা দেশ। বেশ। অবশ্যই আসবো, বাঁচাতে আসবো, গেছে বিজেপির কাছে, তৃণমূল আসবো, কংগ্রেসের আমি নেতাদেরকে, বলছি। চোরদের বাঁচাতে বেশ। গেছে কংগ্রেস। বেশ। কারণ কংগ্রেস থেকে তো তৃণমূলের আমরা সৃষ্টি। বিকাশ দাকেও ওখানে বিকাশ দা মমতার ছেলেকে বাঁচাতে বিকাশ গেছে। দাকেও নিযুক্ত করেছে। এটা এজন্যই তো বাঁচাতে গেছে। আসছি। আমি আসবো কাশীনাথ বাবুর কাছে। কিন্তু কাশীনাথ বাবু, এই যে ধরুন অভিষেক মনু সিংভি আজকে তৃণমূল কংগ্রেসের তথাকথিত কোট আনকোট আপনার ভাষায় চোরেদের বাঁচাতে তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, কিন্তু এটাও তো ঘটনা, এই যাদের সম্পর্কে বিজেপির শীর্ষ নেতৃত্ব চাক্কি পিসিং বলেন, তাদেরকে তো এত বড় বড় উপমুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর পদ দেওয়া হয়। তার মানে কি আপনারাও এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন আর আপনাদের দলে গেলেই একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যায়?
ভারতবর্ষের সংবিধান হ্যাঁ, আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম, মনে পড়ে আপনার? আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি এটার আছে, সঙ্গে কি শুনুন, হলো? শুনুন, অজিত শুনুন। পাওয়ারকে কি বলেছিলেন? এর সৃষ্টিকর্তা অজিত কে? পাওয়ারকে কি বলেছিলেন? এই সংবিধানের সৃষ্টিকর্তা কে? সংবিধানের বিষয়টা বলিনি, সংবিধানের সৃষ্টিকর্তা- সংবিধানের বিষয়টা ওই বলিনি। সুযোগ নিয়েই তো কাজগুলো সম্পন্ন হচ্ছে। কোন কাজটা? ওই যে আপনি সংবিধানের যে কথা বলছেন, সৃষ্টিকর্তা আপনি কংগ্রেস, যে কথা বলছেন, আপনি আর আমার যে- কথাতে আসছেন না। বলুন, বলুন, বলুন। অজিত পাওয়ারকে আপনাদের দলের শীর্ষ নেতা কি বলেছিলেন? চাক্কি পিসিং বলেছিলেন তো, হ্যাঁ, চাক্কি যে উনি পিসিং। এত দুর্নীতি করেছেন যে ওকে সারা জীবন ওকে চাক্কি পিসিং করবেন। তাহলে সেই ভদ্রলোককে আপনারা নিলেন এবং তাকে না, না, উপমুখ্যমন্ত্রী না, করে দিলেন। রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দলে অংশ নেবে হ্যাঁ, সেই ঠিকা হ্যাঁ। কেউ নিয়ে বসে নেই, এবং তিনি যদি তার মানে আপনারা যে কোনো দুর্নীতিগ্রস্ত লোককে আপনারাই না, যাকে বলছেন না, না, যে না, না, দুর্নীতিগ্রস্ত, তাকে আপনারা নেবেন দুর্নীতিগ্রস্ত- নিজেদের দলে। তার মানে দুর্নীতিগ্রস্তের সৃষ্টিকর্তা তো কংগ্রেস। অজিত পাওয়ার সৃষ্টিগ্রস্ত, অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত। কংগ্রেসের আপনি আগে বলুন, আপনি আগে বলুন। কংগ্রেস এবং আগে কাশীনাথ বাবু তৃণমূল শুনুন, কংগ্রেস, এই দুটো কাশীনাথ বাবু আগে শুনুন, রাজনৈতিক দল- আগে শুনুন, তারপরে বলুন। আগে শুনুন। অজিত পাওয়ারকে দুর্নীতিগ্রস্ত আপনি বলছেন, সেই সময় আমি বলার আপনাদের কেউ দলের নয়। শীর্ষ নেতা বলছে তো। এই বিচার, এর হ্যাঁ। বিচারের দায়িত্ব সুপ্রিম কোর্টের আছে। তাহলে এই বলছে বিচারের না কেন? দায়িত্ব বলছেন কেন? হাইকোর্টের বলছে আছে। কেন? বিজেপি তার নেতৃত্ব সম্পূর্ণ- বলছে কেন? বিজেপি নেতৃত্ব সেই- বলছে। সেই বিজেপি নেতৃত্ব ব্যবস্থাপনা- বলেছিল সেই কেন? ব্যবস্থাপনা বিজেপি নেতৃত্ব সম্পন্ন বলেছিল হতে কেন? দিন। বিজেপি নেতৃত্ব সেই বলেছিল কেন? ব্যবস্থাপনা- না জেনে বলেছিল, সেই না জেনে বলেছিল, না, 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 না না। জেনে বলেছিল। সেই আপনি আমার কথার উত্তর দিন। যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট হাইকোর্টের তার ব্যবস্থা মানে বিজেপির কাছে উত্তর নেই। ততক্ষণ আপনারা দেখতে পর্যন্ত পাচ্ছেন যে অজিত পাওয়ারকে এই বিজেপির শীর্ষ নেতৃত্ব একসময় বলেছিল ইনি এতটাই দুর্নীতিগ্রস্ত যে তিনি জেলে গেলে সারা জীবন জেলের ঘানি টেনে যাবেন। শোলের ডায়লগের মতো চাক্কি পিসিং বলেছিলেন। আজকে উনি সে কথা বলছেন না। আজকে উনি বলছেন এটা সুপ্রিম কোর্ট বিচার করবে। কিন্তু সেই সময় তাদের বিজেপি নেতৃত্ব ঠিক করে দিয়েছিল এ দোষী, এ দুর্নীতিগ্রস্ত। কিন্তু যেই মুহূর্তে তিনি বিজেপিতে এলেন তিনি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। আমাদের রাজ্যে এইগুলো আমরা দেখে দেখে বা আমাদের দেশে এগুলো দেখে দেখে অভ্যস্ত। মানুষের অবশ্যই ভাবা উচিত এই দুর্নীতিগ্রস্তদের তারা কিভাবে গ্রহণ করবেন, তারা ইভিএম এ তাদের নামে পাশে আঙুল রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের ভাবা উচিত। এটাও একটা ভোটের ইস্যু এবারে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা আজকে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপির সুভাষিস সোম, বামফ্রন্টের সুমিত অধিকারী, কংগ্রেসের চিত্তরঞ্জন জানা। এই কেন্দ্রের পরিস্থিতি, এই কেন্দ্রের চাওয়া পাওয়া সে সমস্ত নিয়ে সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনছি। একজন হাত তুলছেন, সৌম্য একজন হাত তুলছেন, তার কাছে আমরা তার বক্তব্য শুনতে চাইবো। সৌম্য, হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্য, বলুন আপনার প্রশ্নটা বলুন। সৌম্য, তোমার হাতে মাইকটা রাখো। আমি প্রশ্নটা এই করে আমরা বলতে চাইছি, বিগত দিন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সমস্ত টেলিভিশনের মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও বারবার আমরা শুনেছি যে আমাদের মাইনরিটি এবং মুসলিম একটা ইয়ের ভোট আমাদের প্রয়োজন নেই। তবে কি তাহলে এই ডেবরায় ওনার প্রার্থী মুসলিম বাদে হিন্দুদের বাড়ি বাড়ি প্রচার করবে? এই প্রশ্নটা আমি করেছিলাম, উনি মুসলিমদের ওনার বাড়িতে মতো যাবেন? উত্তর দিয়েছেন। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন জানি না। ভদ্রমহিলা হাত তুলেছেন, শুনি। শাসক দল বারবার বলছেন ওনারা প্রচুর উন্নয়ন করেছেন। আমি জানতে চাই বিগত 3টে টার্ম ওনারা এই রাজ্যে কটা কলকারখানা করেছেন, কতগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? এই কলকারখানার বিষয়টা আসবো প্রকাশের কাছে। এই প্রসঙ্গটা বারংবারই পাচ্ছি, এখনো পর্যন্ত কর্মসংস্থানের বিষয়টি আসেনি আমাদের আলোচনায়। সংক্ষিপ্ত সময় যদি কর্মসংস্থানের বিষয়টা কিছু বলেন, যে কতগুলো কলকারখানা, একদম সরাসরি প্রশ্ন ভদ্রমহিলার। সারা রাজ্য জুড়ে একাধিক কলকারখানা হয়েছে, যার নিদর্শন আমাদের পশ্চিম মেদিনীপুরের জেলায় জিন্দাল প্রকল্প অলরেডি কাজ শুরু হয়ে গেছে, উদ্বোধন করে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমরা দেখেছি আদিত্য বিড়লা প্ল্যান্ট থেকে শুরু করে একাধিক নতুন নতুন শিল্প আমাদের খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে হচ্ছে। এছাড়াও আমাদের ডেবরার বুকে আমরা লালবাবা রাইস মিল এখানে তৈরি হয়েছে, অনেক ছেলের কর্মসংস্থান হয়েছে, ডেবরাতেও হয়েছে, এবং আমাদের সারা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে একাধিক কলকারখানা। একটা কথা প্রকাশকে জানিয়ে রাখি, আমাদের রাজ্যে এই মুহূর্তে রাজ্য সরকারের ঘোষিত সংখ্যা সেটা হচ্ছে 22 লক্ষ। কিসের জানেন? পরিযায়ী শ্রমিকের।
এবার বলুন যে রাজ্যে কর্মসংস্থান কতটা হচ্ছে, যে কারণে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে এ রাজ্যে ফিরে আসুন, এতগুলো টাকা আমরা দেব, বা আপনাদের দিদির 10 প্রতিজ্ঞার মধ্যে এবার যেটা খুব অত্যন্ত জনপ্রিয় হয়েছে যুবকদের জন্য যে ভাতাটা দেওয়া হচ্ছে, এই ভাতাটা দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যেহেতু কর্মসংস্থান আপাতত নেই সেজন্য প্রাথমিকভাবে সাময়িকভাবে আপনারা এটা দিয়ে একটা স্টার্ট করুন আর কি। বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলা ভাষায় কথা বললে নির্মমভাবে হত্যা করা মানে হচ্ছে, বাংলা বাইরে যেতে হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। বাংলায় কর্মসংস্থান নেই বলে এই প্রচারটা যার বাংলায় ফলে- কর্মসংস্থান নেই বলে বাংলার বাইরে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, এটা রাজ্য সরকারের সংখ্যা। অবশ্যই এর বাইরে- রাজ্য সরকারের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে বাংলা ভাষায় কথা বলার কারণে কাউকে যদি হত্যা হতে হয়, তাকে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমার রাজ্যে আমরা আর ধীরে ধীরে সমস্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তার জন্য প্রাথমিক সবাই চলে এলে যাতে তাদের আর্থিক অসুবিধে না হয়, তার জন্য উনি 5,000 টাকা একটা ন্যূনতম মাসিক তাদের যাতে সাহায্য করা যায় তার ব্যবস্থা করে দিয়েছেন। এবং ধীরে শুধুমাত্র ধীরে 5,000 সারা টাকা রাজ্য নয়, জুড়ে- আমি প্রকাশের যে কথা বলছিলেন একটু আগেও, যে প্রায় 80টার কাছাকাছি প্রকল্প রয়েছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক টাকা দেওয়ার কথা। এবার সেই টাকার পরিমাণগুলো বাড়বে, ভাতার যে পরিমাণ, তাই না? আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে 2026-27 যে অর্থনৈতিক বছরটা, এই বছরটা শেষ হওয়ার সময় মানে তার আগে এই মুহূর্তে যেটা পূর্বাভাস, তাতে দেখতে পাওয়া যাচ্ছে বাংলার রাজ্য সরকারের অর্থনীতিতে ঋণের পরিমাণটা দাঁড়াচ্ছে 8.15 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, তো রাজ্যের আয়ের সংস্থান এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ঋণের পরিমাণটা বাড়ছে শুধুমাত্র এই ভাতাগুলো দিতে, কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। আপনার বক্তব্য? কর্মসংস্থান যথেষ্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে বিগত বছরগুলো। তাহলে এই ঋণের পরিমাণটা বাড়ছে, শিক্ষক নিয়োগের পরিমাণটা ক্ষেত্রে বাড়ছে, ঠিক আছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি বলি বিরোধী দলগুলি তারা নিজেরা যোগসাজশ করে তারা ওত পেতে বসে আছে হাইকোর্টে, টুক করে একটা কেস করে প্যানেলটাকে আটকে দেওয়ার জন্য। প্রকাশের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীরা বসে রয়েছে আদালতে গিয়ে টুক করে একটা কেস করে এই যারা চাকরি পেত তাদের চাকরিটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি ঠিক বললাম তো? এটাই বললেন তো? অবশ্যই অবশ্যই আমি ঠিক এটাই বলতে চাইছি যে প্রকাশ যে কথা বলছেন, আদালতও কিন্তু ঠিক এতটাই বোকা যে বিরোধীরা বোঝাচ্ছে আর আদালতও বুঝে গিয়ে এদের চাকরিটা খেয়ে দিচ্ছে। না, আপনি বিলম্ব তাই হচ্ছে, বললেন, আমি তো তাই বিলম্ব বল- হচ্ছে, হ্যাঁ? প্যানেল ক্যান্সেল হচ্ছে না, বিলম্ব হচ্ছে। 26,000-এর চাকরিটা কি বাতিল অবশ্যই। হয়েছে না বিলম্ব হয়েছে? কি হয়েছে? না, 26,000 ওটা এখনো তদন্ত। তার মানে 26,000-এর চাকরিটা আদালতকে বোকা বানিয়েছিল বিরোধীরা, আপনি বলতে চাইছেন? না, তদন্ত চলছে, যদি তদন্ত কিছু কোথায় হলো? অনিয়ম হয়ে থাকে ওটা তো বাতিল করে দিয়েছে। মানে ওটা কি বিরোধীরা বোকা বানিয়েছিল আদালতকে? আপনি বললেন একটু আগে যে আদালতকে বলছে আর আদালত এই করে দিচ্ছে। মানে আদালতকে বোকা বানাচ্ছে? আদালতের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। তবে মানে আমি বুঝতে পারলাম না যদি কোনটা কিছু- বললেন। বেশ, যদি আমি কিছু ঠিক অনিয়ম আছে, হয়ে বাকিরা থাকে- নিশ্চয়ই এই বিষয়ে অভিমত প্রকাশ করবেন। আমি যাব আবার। আমি দর্শকদের পক্ষ থেকে বেশ কয়েকটা হাত সৌম্যকান্তি একদম পেছনে একজন হাত তুলেছেন, ফুল স্লিভ শার্ট। বলুন আপনার কি প্রশ্ন? একটা স্বাস্থ্য প্রসঙ্গ এসেছিল, আমি ওটা বলতে চাই যে 77 সালের পরে আমি প্রশ্ন জানতে চাই, আপনার প্রশ্ন। বিবৃতি আমি শুনবো যে না প্লিজ। বামফ্রন্ট আমলে স্বাস্থ্য খুবই হতাশাজনক ছিল, 50 টাকা দিয়ে বেড ছিল, এখানে পেটের ভাতের অন্ন সংস্থান ছিল না। আপনি এখানে কি ছিল না? না, আপনার প্রশ্ন আছে কোনো? আমি কয়েক হাজার প্রশ্ন একর আছে? জমি সৌম্য চলে এসো, গরিব সৌম্য মানুষের চলে এসো, দখল এত করা সময় হয়েছে। দেওয়া যাবে না। কয়েক সামনে হাজার একজন জমি ভদ্রলোক পেটের হাত ভাত। তুলেছেন, সৌম্য চলে এসো, সৌম্য চলে এসো। ভদ্রলোক হাত তুলেছেন, বলুন আপনার কি প্রশ্ন? বারবার সংবাদ মাধ্যমের ওনাদের যে বিরোধী দলনেতা উনি বারবার বলছেন যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার আমরা 3,000 টাকা করে দেব। আমার প্রশ্ন এই জায়গায়, ওনারা তো সেন্ট্রালি ক্ষমতায় রয়েছেন, ওনা পারলে তো এখন সমস্ত সবাইকে দেবেন, কিন্তু আমরা যেটা দেখছি এই প্রবলন দিয়ে দিল্লিতে। প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, দিল্লিতেও এই বলে ক্ষমতায় এসেছিল, বেশ, কিন্তু শুনলাম। আজ এদিকে। পর্যন্ত লাগু করা হয়নি কেন? বেশ, এদিকে আসুন, এদিকে আসুন। সঞ্চালক মহাশয় একটা প্রশ্ন করেছিলেন যে বিরোধী দলনেতা বলেছেন যে মুসলিমদের ভোট দরকার নেই, হ্যাঁ হ্যাঁ এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা আপনি এড়িয়ে গেছেন। তারপরে বলেছিলেন উনি যে আমরা চাইলেও মুসলিমদের ভোট পাই না। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই,
আমরা সব দিনই রাষ্ট্রবাদী মুসলিমদের পক্ষে, আপনার কিন্তু এক মিনিট বাংলাদেশী মুসলিমদের বিপক্ষে। আপনার মনে হচ্ছে তার মানে কাশীনাথ বসু বলতে পারছেন না, তাহলে আপনি এখানে কথা আপনার কোনো সরে আসার কোনো প্রশ্ন নেই আপনার কাছে। আই ডোন্ট ওয়ান্ট এনি স্টেটমেন্ট ফ্রম ইউ। বসুন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আদারওয়াইজ কিছু স্টেটমেন্ট শুনতে চাইনি। আপনার যদি মনে হয় আপনার বিজেপি প্রতিনিধি এই মঞ্চে বসে আপনার দলকে ডিফেন্ড করতে পারছে না, বের করে দিন এখান থেকে, আপনি এসে বসুন। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, প্লিজ কাম। আচ্ছা, আমি শুনলাম এই বিষয়ে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমি আসবো আরেকদম শেষে আরেকটা প্রসঙ্গ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এই কেন্দ্রে আমরা যদি তাকাই, 2021 সালে 11,226 ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন প্রার্থী হুমায়ুন কবির। লোকসভা নির্বাচনে 2024-এ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে এগিয়ে 5,766 ভোটে। আর এসআইআর 2026-এর 28 ফেব্রুয়ারি যে লিস্টে আমরা দেখতে পাচ্ছি, তাতে 9,089 জনের নাম বাদ গেছে। এই নাম বাদ যাওয়া এবং এই দুটো ফিগার দেখে এখনো পর্যন্ত এই ভোটে বিজেপি এবং তৃণমূল কে কতটা উদ্বিগ্ন বা কে কতটা আশাবাদী জানবো। প্রথমে বিজেপি, এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে এই নির্বাচনে, সংক্ষেপে বলুন, আমাদের সময় একেবারে খুব কম। এসআইআর ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই বিবেচনা করে ভারতীয় জনতা পার্টি এসআইআর ইমপ্লিমেন্টেশন করেনি। না, এটা বিজেপি বলেছে, সম্পূর্ণভাবে- কাশীনাথ বাবু, আমার প্রশ্নটা হচ্ছে, বিজেপি মনে করে যে এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটার বাতিল হচ্ছে, মনে করেন তো? তাহলে এই 9,089 জনের নাম বাদ যাওয়ার পরে আপনাদের জেতার আশা কি আরো উজ্জ্বল হলো বলে আপনারা মনে করেন? না না না, এসআইআর এর জন্য ভারতীয় জনতা পার্টি জিতবে এই বিষয়টা, আচ্ছা, এই এরকম ন্যারেটিভ না, তৈরির এমনি বিষয় না। আপনারা তৈরি- তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, অপদার্থতা এবং অ্যান্টি ইনকমবেন্সি ভোট, ডেবরার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, এই ব্যর্থতাই তৃণমূল কংগ্রেসকে বেশ, পরাজিত তৃণমূল করেছে। কংগ্রেস এই 9,089 ভোট বাদ গেছে, সেটা কতটা আপনাদের জন্য চিন্তার? কারণ আপনারা বলছেন এটা বিজেপি ইচ্ছা করে করাচ্ছে। সারা রাজ্য জুড়ে প্রায় 1.5 লক্ষ মানুষকে এসআইআর এর হেয়ারিং এ দাঁড়িয়ে হেনস্থা এবং প্রায় 73 জনের এসআইআর হেয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ। বাংলার মানুষ কিন্তু এই এসআইআর এর ফল বিজেপিকে আগামী দিনে বুঝিয়ে দেবে। বেশ। আর ডেবরার বুকে হ্যাঁ। এসআইআর এর যে 9,000 যেটা আপনি পরিসংখ্যান বললেন, 9,000 সামথিং, 9,089 অত নাম বাদ যায়নি। আন্ডার হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা তো 28 ফেব্রুয়ারির লিস্টটা কিন্তু বললাম ধীরে আমি। ধীরে ধীরে লিস্টে আস্তে আস্তে দেখা যাবে ভোট চলে আসছে, কেউ হতেই নাগরিকত্ব পারে, পাচ্ছে, হ্যাঁ, কেউ পাচ্ছে না। হ্যাঁ, কেউ ভোটার এটা- স্বীকৃতি পাচ্ছে না। এটা ইলেকশন কমিশনের নির্বুদ্ধিতা এবং দুর্বলতা এবং তাদের নাবালকতা পরিচয় দেয়। মানে তার মানে আপনারা জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। অবশ্যই ডেবরাই তৃণমূল কংগ্রেস 25 থেকে 30,000 ভোটে জিতবে। ডেবরাই বিজেপি সিপিএম এর সঙ্গে আমাদের লড়াই নেই। বিজেপি সিপিএম কংগ্রেস সেকেন্ড থার্ড ফোর্থের জন্য লড়াই করুক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ডেবরাই অন্য কোনো দল মানে লোকসভায় যে ব্যবধানটা ছিল 5,766, সেটাকে প্রায় 5 গুণে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, এতটাই অবশ্যই। আত্মবিশ্বাসী। আসবো কংগ্রেসের কাছে, কি মনে করেন এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, নির্বাচন কমিশন এসআইআর নিয়ে এইটা ক্লিয়ার বলা যায়, এতে কোনো দ্বন্দ্ব নেই। বর্তমান নির্বাচন কমিশন বিজেপির হয়ে ব্যাটিং করছে গোটা অল ইন্ডিয়াতে, এটা প্রমাণ হয়ে গেছে। 24-এর নির্বাচনে ওইটা ফিগারটা আপনার স্মরণ করিয়ে দিই, তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন ভোটের কতদিন পরে পার্সেন্টেজ বেড়েছিল। হ্যাঁ, হ্যাঁ, 3 দিন পরে কত পার্সেন্টেজ বেড়েছিল। এই ধরনের নির্বাচন কমিশন অতীতে দেখা, আমরা টিএম সেশন দেখেছি, অসুবিধা নেই। তো আমরা এটা অভ্যস্ত নেই, ব্যাটিং করছে করুক, অসুবিধা নেই। আমাদের মানুষের কাছে একটাই বলার, যে তৃণমূল রাজ্য প্রশাসনে ব্যর্থ, আর তার জন্য বিজেপি যে উদ্গ্রীব হয়ে বসে আছে তাকে মানুষ ভোট দেবে। অন্যান্য তৃণমূলকে মানুষ কেন খারিজ করবে বলে কংগ্রেস মনে করে? না, ও চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিটাই 1 নম্বর। আমি বলে দিই, আপনি যদি এই রিসেন্ট দুটো শীর্ষস্থানীয়, আমাদের সময় খুব কম। 1 মিনিটে শেষ করি, শীর্ষস্থানীয় বক্তাদের বক্তব্য শোনেন তৃণমূল আর কংগ্রেসের, এই তৃণমূল আর বিজেপির, তাহলে এ তাকে চোর বলছে, সে তাকে চোর বলছে, একদম শীর্ষস্তরে। আর জনগণ বলছে দুটাই চোর, এই জন্য কংগ্রেসকে দাও। আমাদের বক্তব্য আসবো বামেদের কাছে, বলুন এই এসআইআর এর প্রভাব এবং রাজ্যের শাসক দল
আজকে যে বলছে প্রায় 25,000 ভোটে জিতবে, আপনারা বারংবারই বলছেন যে রাজ্য শাসক দলকে খারিজ করবে নাম জনতা। কেন খারিজ করবে, আর এই এসআইআর এর প্রভাব এই ভোটে কতটা পড়তে চলেছে বলে বামেরা মনে পড়ে? আপনাদের মনে থাকতে পারে বিরোধী দলনেতা এসআইআর করার আগেই বলেছিলেন যে 1,20,00,000 রোহিঙ্গা পশ্চিমবাংলা থেকে বাদ যাবে। আমার প্রশ্ন ওই বিজেপি নেতাদের কাছে, একজন রোহিঙ্গাও কি আজ পর্যন্ত বাদ গেছে? সেরকম কোনো নির্বাচন কমিশন জানাতে পারেননি। এক, দুই, নির্যাতন কমিশন এবং রাজ্য সরকারের গাফিলতিতে এই 60 লক্ষ ভোটার যারা অ্যাডজুকেটেড হয়ে আছেন, যারা কালকে 23 তারিখ ভোট দিতে পারবেন কিনা সন্দেহ, তারা যে মানসিক অবসাদগ্রস্ততার মধ্যে আছেন। আমাদের কাছে আমরা ক্যাম্প করেছি উকিলকে দিয়ে বিভিন্ন জায়গায়। আমরা চাই কাকে ভোট দেবেন পরের কথা, তারা প্রকৃত ভোটার, তারা ভোট দেন। ডেবরা থানার জনগণ সিদ্ধান্ত নিয়েছেন, দুর্নীতি একদল করে আর একদল দুর্নীতি ধামাচাপা দেয়। সে আরজিকর হোক, সারদা হোক, নারদা হোক, সব এই দুই দল বাতিল করে ডেবরা থানায় আবার লাল ঝান্ডা উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্নের জন্য হাত তুলেছেন। একেবারে শেষ প্রশ্ন নিয়ে নেব। সৌম্যকান্তি একজন হাত তুলেছেন দর্শকের মধ্য থেকে, তার কাছে মাইকটা নেই। একেবারে শেষ প্রশ্ন। হ্যাঁ শুনি, প্রশ্নটা বলুন। নমস্কার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি প্রশ্ন আছে। হ্যাঁ প্রশ্ন আছে। তৃণমূলের বন্ধু এবং সিপিএম এবং কংগ্রেসের বন্ধু যিনি বলছেন যে এসআইআর কমিশনার ভুল কাজ করছে, তাহলে উনারা মেনে নিচ্ছেন একজন বাবার 100 জন ছেলে? এটাই বলুন। হ্যাঁ, যে কমিশনার এটা কি শুধুমাত্র তাই না, আপনি যথার্থ প্রশ্ন তুলেছেন। চলে এসো সৌম্যকান্তি। শুধুমাত্র একজন বাবার 100 ছেলে নয়, এমন ছবিও দেখতে পাওয়া গিয়েছে একজন মায়ের 2টি সন্তানের জন্মের ব্যবধান মাত্র 6 মাস। ফলে এগুলো যদি থেকে যেত তাহলে এই এসআইআরটা করার কোনো এটা যদি খুব স্বাভাবিক হতো তাহলে এসআইআরটা করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু এগুলো অস্বাভাবিক, একজনের 100টা ছেলে বা 2 সন্তানের জন্মের ব্যবধান 6 মাস, এগুলো অস্বাভাবিক, এগুলো হতে পারে না। সেই জন্য এসআইআর এর যে প্রয়োজন ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা শুনলাম আজকে ডেবরার মানুষের প্রশ্ন শুনলাম। উপস্থিত যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও তাদের মতো করে তাদের দলকে যেমন ডিফেন্ড করলেন, পাশাপাশি ভিন্ন রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করার পাশাপাশি তার দলকে কেন মানুষ ভোট দেবেন সেই আত্মবিশ্বাসও রেখেছেন তারা। আগামী দিনে 4 মে আমরা জানতে পারবো যে ডেবরাতে মানুষ কাকে জয়যুক্ত করবেন। আমাদের আজকে ডেবরাতে আসে এই আলোচনা সভায়, বিতর্ক সভায় আপনাদের যে উপস্থিতি অত্যন্ত আনন্দ দিয়েছে। মঞ্চে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের ভোটের ক্যারাভান। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।